ঘটনাটা আজ থেকে প্রায় 28 থেকে 30 বছর আগের ঘটনা। সে সময় আমার বয়স খুব বেশি হলে 9 থেকে 10 বছর হবে। একদিন খবর পেলাম আমাদের বাসা থেকে একটু দূরে এক প্রতিবেশী খালা মারা গেছে। খবর পেয়ে আমি, আমার মা, আমার বড় বোন সেখানে গেলাম দেখার জন্য। গিয়ে দেখলাম যে খালা মারা গিয়েছেন। তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওনার মারা যাওয়ার বিষয়টি এতটাই মর্মান্তিক ছিল যে সেই খালার স্বামী লাশের পাশে বসে যখন আহাজারি করছিল তা দেখা আমি আর আমার বড় বোনও কান্নায় ভেঙে পড়লাম। তো সন্ধ্যার দিকে খালার লাশকে গোসল দিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে যখন এলাকার লোকজন দাফন করবে এবং সেটা কখন হবে তা জানার জন্য সেই খালার স্বামীর কাছে যায়, তিনি বলে তার শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য আত্মীয়স্বজন আসার পরে লাশ দাফন করা হবে। তখন এলাকার লোকজন লাশের খাটিয়াকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং আমি আমার বড় বোন সহ আশেপাশের আরো বেশ কিছু মানুষ বেশ কিছু মেয়ে কোরআন পড়ার জন্য বসে যায় লাশের পাশে। রাত তখন প্রায় 10টা কি 11টা হবে। একে একে যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন আমার বড় বোন আমাকে বলে, তুমি এখানে থাকো, আমি আমাদের বাসা থেকে কিছু খাবার নিয়ে আসি তোমার খাওয়ার জন্য। এই বলে আমার বড় বোন সেই রুম থেকে বের হয়ে যায়। আমি তখন কোরআন পড়ছিলাম। ধীরে ধীরে আমার চোখে ঘুম চলে আসে। আমি যখন প্রায় ঘুমিয়ে পড়ি হঠাৎ কেউ আমার নাম ধরে ডেকে উঠল, শাহনাজ, ওই শাহনাজ, ঘুমিয়ে পড়লা নাকি? সবাই তো ঘুমিয়ে পড়লো, এখন তুইও কি যদি ঘুমিয়ে পড়িস তাহলে আমাকে দেখে রাখবে কে, আর কেই বা আমার জন্য কোরআন পড়বে বলতো মা? এই কথা শোনার সাথে সাথে আমি হকচকিয়ে উঠে ঘর থেকে বের হয়ে যাই। দেখতে পাই ঘরের বাইরে আমার মা, আশেপাশের বেশ কিছু মহিলা বসে আছে। আমি দৌড়ে মায়ের কাছে যেয়ে বসে পড়ি। মা আমাকে জিজ্ঞেস করলে আমি বলি, মা, আমার একা একা ভয় লাগছে, তাই তোমার কাছে চলে এসেছি। এর মধ্যে দেখি আমার বোনও চলে এসছে আমার জন্য খাবার নিয়ে। আমি এতটা ভয় পেয়েছিলাম যে আমি দ্বিতীয়বার সেই আর লাশ ঘরে প্রবেশ করিনি। পরদিন দুপুরে জোহর নামাজের পর সেই খালাকে আমাদের এলাকার কবরস্থানে দাফন করা হয়। সেই খালাকে দাফন করার 40 দিন পর যখন দোয়া মাহফিল করার জন্য এলাকার খতিব সাহেবকে সেই খালার বাসায় দাওয়াত করা হয়, তখন হুজুর সেই খালার রুমে প্রবেশ করেই বলে, এই ঘরে কিছু সমস্যা আছে, এবং সেই খালার স্বামীকে ডেকে বলে, আপনার কি এই ঘরে থাকতে কোনোরূপ সমস্যা হচ্ছে? সেই খালার স্বামী জানায়, তেমন তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু গতকাল রাতে তিনি একটি স্বপ্ন দেখতে পায় যা একটু অন্যরকম। তিনি যখন নিজের কাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তিনি ঘুমের মধ্যে দেখতে পায় 2টা ছোট বাচ্চা শিশু তার স্ত্রীর কবরের উপর খেলা করছে, এবং তার স্ত্রী সেই বাচ্চাগুলোর দিকে ইশারা দিয়ে বলছে, দেখো দেখো আমাদের বাচ্চারা কি সুন্দর করে খেলছে, তুমি কখন আসবে ওদেরকে নিতে? ওরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যদি জলদি আসো এবং জলদি এসে ওদের নিয়ে যাও। এই কথা শোনার পর খতিব সাহেব বলে, আচ্ছা, আমি কিছু পানি পড়া দিয়ে যাব, ঘুমানোর আগে ঘরের চারপাশে ছিটিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই বলে খতিব সাহেব সেদিনের মতো মিলাদ কিয়াম করে চলে যায়। এর কিছুদিন পর শুক্রবারে সেই খালার স্বামী যখন নামাজ শেষ করে কবর জিয়ারত করার জন্য যায়, তখন কবর জিয়ারত করার একটা সময় তিনি কবর থেকে বাচ্চাদের খেলা করার আওয়াজ শুনতে পায়। তিনি মনের ভুল ভেবে জিয়ারত শেষে বাসায় এসে পড়ে। সেই রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখতে পায়। এবার স্বপ্নটা তিনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছিলেন। খতিব সাহেবকেও বললেন, কাজের চাপে কারণ বলে ওঠা হচ্ছিল না, চিন্তা করছিলেন বলবেন। তো একদিন খতিব সাহেব যখন অবস্থানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনিও একইভাবে ছোট বাচ্চাদের খেলার আওয়াজ শুনে সাথে সাথে দাঁড়িয়ে যায়, এবং কবরস্থানের ভেতরে তাকাতেই শব্দগুলো বন্ধ হয়ে যেত। তো সেদিন রাতে খতিব সাহেব স্বপ্নে দেখতে পায় একজন মহিলা তার ঘরে প্রবেশ করছে। মহিলাটার কোলে 2টা বাচ্চা। মহিলাটা খতিবকে সালাম দিয়ে নিজের পরিচয় দেওয়ার পর খতিব স্বপ্নের মধ্যে বলতে থাকে, আপনি কি চান আমার কাছে? সেই মহিলাটি বলে, আমি মারা গেলাম, আমার বাচ্চাগুলো জীবিত আছে। তখন হুজুর বলে, এটা কিভাবে সম্ভব? আপনি যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার গর্ভের সন্তান কিভাবে জীবিত আছে? তখন সেই খালার কারিন জিন সূরা আর রহমানের 14, 15 এবং 16 নম্বর আয়াতটা পাঠ করে এবং খতিবকে বলে, আপনি আমার স্বামীকে নিয়ে আরো 16 জন কোরআনে হাফেজ নিয়ে আমার কথা মতো এই কাজগুলো করুন, দেখবেন আমার সন্তানেরা আপনার সামনে দৃশ্যমান হবে। এরপর খতিব সাহেব ঘুম থেকে উঠে ফজরের সালাত শেষ করে
এবং তিনি সত্যি সত্যি 16 জন হাফেজ এবং সেই খালার স্বামীকে নিয়ে কবরস্থানে গিয়ে 3 জন হাফেজকে বলে কবর খনন করার জন্য, এবং খতিব ও বাকি 13 জন হাফেজ কবরের চারপাশে কোরআন পড়া শুরু করে। আমরা সকলেই জানি পুরনো কবর খনন করা হলে কবর থেকে প্রচুর বাজে গন্ধ আসে, কিন্তু ওই 3 জন হাফেজ যখন কবর খুঁড়ে উপর থেকে চাটাই আর বাঁশ সরায় তখন দুর্গন্ধ তো দূরের কথা, সুগন্ধি বেরোচ্ছিল। কবর খোঁড়া শেষ হলে সেখানে থাকা সকলে খুব অবাক হলো, দেখলো লাশের পা থেকে কোমর অবধি পচে গেলেও কোমর থেকে মাথা অবধি একটা দাগও লাগেনি। খতিব সাহেব এবং বাকিরা আবারও কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়ার একটা পর্যায়ে খতিব সাহেব অনুভব করলেন তার পায়ে কেউ স্পর্শ করছে। তিনি আরও জোরে জোরে কোরআন পড়তে আরম্ভ করলেন। যখন কোরআন পড়া প্রায় শেষের দিকে তিনি খেয়াল করলেন 2টা বাচ্চা শিশু তার পাঞ্জাবি ধরে খেলছে। খতিব সাহেব কোরআন পড়া শেষ করে বাচ্চা দুটোকে কোলে নিয়ে সেই খালার স্বামীকে বললেন, আল্লাহর কুদরত অপরিসীম, নিশ্চয়ই আল্লাহর জন্য জন্ম এবং আল্লাহ জন্ম মৃত্যুর মালিক। তিনি আপনার সন্তানদের ফিরিয়ে দিয়েছেন এবং এদের দেখে রাখার দায়িত্ব আপনার। খতিব সাহেব আবারও সেই কবরকে পুনরায় শরীয়ত মোতাবেক ঢেকে দেয়, বাচ্চাদেরকে নিয়ে সকলে ফিরে আসে। খতিব সাহেব চিন্তিত ছিলেন যে এই ঘটনা ঘটলে আসলে কিভাবে সম্ভব। তিনি তার কাছে থাকা একটা জিনকে সেই ঘটনা সম্পর্কে জানতে চাইলে সেই জিন তাকে জানান যে সেই খালা ছিলেন খোদাভীরু, কোরআনে হাফেজ, তাই তার কাছেও কিছু জিন আসতো তার কোরআন শোনার জন্য। তার মধ্যে একটা জিন সবসময় সেই খালার হেফাজত করত। খালা যখন প্রথম গর্ভধারণের কথা জানতে পারে তখন থেকে তিনি ধর্মীয় আমল আরও বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে তার সন্তান যেন সহি সালামতে দুনিয়াতে আসে। এই কথা বলে সেই জিন বলে, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সুবহানাল্লাহ। এই ঘটনার আরো একটা অংশ আছে যা পরবর্তী তুলে ধরার চেষ্টা করবেন তিনি। জাযাকাল্লাহ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। এই ঘটনাটি মূলত ঘটেছিল 1965 কি 66 সালের দিকে। তখন তো ওই এলাকাগুলোতে রাস্তাঘাট বলতে তেমন কিছুই ছিল না। নদী পথে মানুষ অনেক কিছু আনা নেওয়া করত। ওই গ্রামে একজন ব্যাপারী ছিলেন, উনি চালের ব্যবসা করতেন। তার নাম ছিল জব্বার ব্যাপারী। এই জব্বার ব্যাপারী উনি নৌকা যোগে বিভিন্ন হাটে ঘাটে চাল পাঠিয়ে দিতেন। আর এই চালগুলো যিনি মেনটেন করতেন বা যেই ব্যক্তিটার কাছে দায়িত্বটা দিতেন ওই জব্বার ব্যাপারী, তার নাম হচ্ছে আব্বাস আলী। এই আব্বাস আলী মূলত উনি একজন দিনমজুর ছিলেন এবং বছর চুক্তি না, মানে এটা বলা যায় যে সারা বছর বা এইভাবে কন্টিনিউ চলছেই, ওই একই বাড়িতে উনি দিনমজুর হিসাবে থাকতেন আর কি। আব্বাস আলী বিয়ে করেছিলেন, যেই গ্রামে বিয়ে করেছিলেন সেই গ্রামের নাম হচ্ছে বাউইখোলা গ্রাম। আর এই যে জব্বার ব্যাপারী তার যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে পাকড়তলা গ্রাম। এখন যে শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জের, তখন নাকি এটা পাবনার ভিতরে ছিল। এখন কিন্তু এই পাকড়তলা গ্রাম বা আদার্স যা যা আছে সব তো এই সিরাজগঞ্জের ভিতরেই পড়েছে। তো ওই সময়ের প্রেক্ষাপটে তখন তো এরকম উপজেলা এতগুলো হয়নি। তো এই যে পাকড়তলা গ্রাম এটা ছিল ভাটির দিকে, আর এই বাউইখোলা গ্রাম ছিল উজানের দিকে। এক রাতের বেলা, রাত তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন আব্বাস আলীর কাছে মনে হলো যাই নৌকাটা নিয়ে শ্বশুর বাড়িতে যাই। ওই সময় তো মানুষ সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তো, গভীর ঘুমে বিভোর তখন সবাই। তো আব্বাস আলী তখন নৌকা নিয়ে রওনা দিয়েছেন ওই বাউইখোলা গ্রামের দিকে। দূরত্ব খুব বেশি না হলেও যেহেতু ওই বাউইখোলা গ্রাম উজানের দিকে, উজান থেকে স্রোত ভাটির দিকে নেমে আসে, তো স্রোতের বিপরীতে যদি নৌকা চালাতে হয় তাহলে কিন্তু অনেক সময়ও লাগে, কষ্টও লাগে, যার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল তার শ্বশুরবাড়িতে যেতে। তো শ্বশুর বাড়িটাও ছিল একদম নদীর কাছাকাছি, নদীর পাশ দিয়ে কিছু খাল ঢুকে যায়, ওই রকম একটা খাল দিয়েই যেতে হয়।
আর খালের ঠিক পাশেই তার শ্বশুরবাড়ি, একদম লাগানো। তো উনি নৌকা নিয়ে এসে শ্বশুরবাড়িতে ডাকাডাকি করছেন, কাউকে ডাকাডাকি করছেন আর কি। তখন তো তারা গভীর ঘুমে। ওই সময় তার শ্বশুর আবার বলে উঠছে যে বেয়াক্কেল জামাইয়ের কাজ দেখছো, এ রাত দুপুরে আসতে বিরক্ত করতে, আক্কেল জ্ঞান কিছুই নেই। তো এই কথাটা আবার এই আব্বাস আলী শুনে ফেলেছেন। তার তো ভীষণ মেজাজ খারাপ হয়। সে সাথে সাথে নৌকা ঘুরিয়ে উনি আবার রওনা দিয়েছেন। ওই সময় তার ওয়াইফ আবার ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে এসে দেখেন যে তার স্বামী নৌকা নিয়ে চলে যাচ্ছে। তো উনি পেছন থেকে ডাকছেন, এই ফিরে আসো ফিরে আসো, কিন্তু উনি আর আসেননি। উনি রাগ করে নৌকা নিয়ে যাওয়া শুরু করেছেন। এখন উজান থেকে তো ভাটির দিকে যাবেন, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাবে। দাঁড় বাইতে হবে না, অর্থাৎ বৈঠা দিয়ে নৌকা না চালালেও হবে, আস্তে আস্তে এমনিতেই যেতে থাকবে। উনি শুধু বৈঠাটা ঠিকঠাক মতো ধরে রাখবেন যাতে করে নৌকার গতিপথটা ঠিক থাকে। উনি করেছেন কি, দুই পা পানির মধ্যে ডুবিয়ে রেখেছেন আর কি, এক পাশে দুই পা নামিয়ে রেখেছেন, আর অন্য হাত দিয়ে একটা বৈঠা দিয়ে নৌকার গতিপথ ঠিক রাখার চেষ্টা করছেন। তো এইভাবে অনেকক্ষণ গেছেন। ওই সময় তার বিড়ি খাওয়ার ইচ্ছা জাগে। নৌকাটা একটা ছইওয়ালা নৌকা ছিল, ওই ছইয়ের মধ্যে বিড়ি ছিল, ম্যাচ ছিল। উনি তখন বিড়ি খাওয়ার জন্য উঠবেন, পাটা কেবল পানি থেকে উঠিয়েছেন, এমন সময় পানির নিচ থেকে খপ করে একটা হাত তার পা টেনে ধরে। আর যখনই পা টেনে ধরেছে তখনই পানির দিকে হ্যাচকা টান মেরেছে। ওই সময় হয় কি, যে ওনার অন্য হাতে তো একটা বৈঠা ছিল, তো ওই বৈঠার কারণে সরাসরি উনি পানিতে পড়েন নাই। শরীরটা প্রথমে নৌকার পাটাতনের উপরে পড়েছে, এরপর পানির নিচে যাওয়া যখন শুরু করেছেন তখন উনি দুই হাত দিয়ে নৌকার সাইডের যে কাঠ এটা চেপে ধরেছেন। উনিও কিন্তু খুব শক্তিশালী ছিলেন, যেহেতু ভারী ভারী কাজ করতেন, ওনার শরীরে আল্লাহর রহমতে শক্তি টক্তি ভালোই ছিল। তো উনি তো নৌকার কাঠ ধরে রেখেছেন, আর পানির নিচে দেখা গেল যে এবার একটা হাত না, দুটো হাত। প্রথমে তো একটা হাত দিয়ে টান দিয়েছিল, এবার মনে হচ্ছে দুই পায়ে দুইটা হাত পড়েছে, আর তাকে পানির নিচে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। উনি তো নৌকার কাঠ ধরে রেখেছেন, এত জোরে টানছে যে নৌকা এক পাশে হেলে যাচ্ছে। উনি একটা বিষয় ফিল করলেন, সেটা হচ্ছে নৌকা যখন খুব হেলে যায়, অর্থাৎ আরও গভীরে যাওয়ার মতো উপক্রম হয়, ওনার পা তখন মাটিতে ঠেকে যায়, অর্থাৎ ওইখানে গভীরতা খুব কম। যখনই পা মাটিতে থেকে যায় উনি আবার পা মাটির উপর দিকে একটা বল প্রয়োগ করেন, যার ফলে উনি আবার কিছুটা উপর দিকে উঠে যান, আবার তার পা ধরে নিচ দিকে টান দেয়। এভাবে টানাটানি চলছে। উনিও কোনোভাবেই নৌকা ছাড়ছেন না, অনেক কষ্ট করে ধরে রাখছেন, মনে মনে যা দোয়া দরুদ আছে পড়ার চেষ্টা করছেন। এভাবে কিন্তু নৌকা ভেসে চলছে। তো এইভাবে যেতে যেতে একটা জায়গায় একজন লোক মাছ ধরে, তার নাম ছিল সত্য হালদার। এই সত্য হালদার উনি দেখছেন যে একটা খালি নৌকা ভেসে আসছে। উনি এটা দেখে বেশ অবাক হন। নৌকার মধ্যে একটা আলো জ্বলছে, ওই হারিকেন জাতীয় একটা জিনিস ছিল ওই সময়, ওইটা নৌকার মধ্যে তো ছিল। উনি দেখছেন যে কোনো মানুষজন নাই, কিন্তু নৌকা ভেসে আসছে। উনি দূর থেকে বলছেন, এই নৌকা কার রে, এই নৌকা কার রে, মানুষ কই, কেউ আসো নাকি, এইভাবে বলতেছেন। তখন ওই যে আব্বাস আলী, উনি তো একপাশে ঝুলে রয়েছেন, উনি বলছেন যে কাকা আমি আসি, আমি আব্বাস। তখন সত্য হালদার উনি ওনার কাছে থাকা ছোট একটা নৌকা নিয়ে এগিয়ে যান। তখন ওই নৌকাটা ধরেছেন, আব্বাস আলীকে টেনে তুলেছেন। উনি যখন টেনে তুলছিলেন তখন ওই সত্য হালদারের কাছে মনে হলো নিচ থেকে আব্বাস আলীকে খুব শক্তভাবে কেউ টেনে ধরে রেখেছিল। তবে আল্লাহর রহমতে সত্য হালদার তাকে উপরে টেনে তোলেন। টেনে তোলার পর কি হয়েছে সব কিছু শুনলেন। শোনার পর বললেন যে তুমি বাপু এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, থাকো এখন, আর একটু রাতটা পার হোক, ফজরের আজান দিক, তারপর চলে যাও। তা উনি ওই সত্য হালদারের সাথে গল্প গুজব করেন, বিভিন্ন বিষয় শেয়ার করেন। পরে ওই নৌকাটা নিয়ে আবার ওনার যেই মহাজনের বাড়ি, এই জব্বার ব্যাপারীর বাড়ি, সেখানে চলে যান। এই ঘটনার পর ওনার শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে ওভাবে জানা যায় না। তবে
এই ঘটনার 1 কি 2 দিন পর উনি নৌকায় চাল বোঝাই করে একটা জায়গায় গিয়েছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে শিখরামপুর ঘাট। ওখানে উনি চাল টাল বিক্রি করেছেন, আরও কিছু মালামাল কিনেছেন, সেটা আবার পৌঁছাতে হবে এনায়েতপুর ঘাটে। ওই সময় তো এই পথ দিয়েই মূলত ব্যবসা বাণিজ্য হতো। তবে উনি যখন শিখরামপুর ঘাট থেকে নৌকা নিয়ে রওনা দিয়েছেন, উনি তো একা ছিলেন না, তখন নৌকায় তখন আরও বেশ কয়েকজন ছিল। সন্ধ্যার দিকে রওনা দিয়েছেন, আর এই নৌকা নিয়ে এনায়েতপুর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজরের আজান দিবে। তখন এই নৌকাগুলো নাকি ওই পাড় দিয়ে দাঁড় টেনে নিয়ে যেতে হতো, এমন একটা সিস্টেমে আর কি নৌকা নিয়ে যেতে হতো। আমরা অনেক সময় দেখেছি যে দাঁড় টানা, এই সিস্টেমটা এখন আসলে ওইভাবে দেখা যায় না, বা কোথাও আছে কি না এখন জানি না। লিসেনাররা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে দাঁড় টানা নৌকাগুলো কেমন হয়। দাঁড় টানা নৌকাগুলো নদীর বা খালের এক পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, আর 1 2 বা একাধিক ব্যক্তি দড়ি টেনে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, দাঁড় টানা নৌকা আর কি। তো এইভাবে দাঁড় টেনে নিয়ে যেতে হবে এই রাতের বেলা নদীর পাশ দিয়ে। তো আব্বাস আলী আরও কয়েকজন দাঁড় টানছেন, পালাক্রমে টানছেন আর কি। যখন তারা হাঁপিয়ে যান তখন অন্যরা আসে, আবার অন্যরা যখন হাঁপিয়ে যান তখন এরা আসে। তো এইভাবে অল্টারনেট করে ওনারা দাঁড় টেনে নিয়ে যাচ্ছেন। যেতে 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 খোকসাবাড়ি কালীবাড়ি নামক একটা জায়গা পড়ে, ওখানে একটা শ্মশান রয়েছে, আর শ্মশানের ওখানে একটা বটগাছ রয়েছে, বটগাছটা এখনও আছে। ওইখানে যখন আসছেন তখন শুরু হয় বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। এদিকে নৌকার উপরে চালের বস্তা টস্তা আছে, এগুলো তো ভিজে যাবে। আরও কিছু নতুন মালামাল কেনা হয়েছে, যেটা আবার এনায়েতপুর ঘাটে পৌঁছাতে হবে। কি করা যাবে? ওনাদের সাথে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ওই বস্তা ঢাকলেও নিজেদেরকে আসলে আচ্ছাদন করার মতো কিছু পাচ্ছিলেন না। কি করা যায়? এমন সময় এই আব্বাস আলী দেখেন যে ওই দিনই, অর্থাৎ দিনের কোনো একটা সময় বা সন্ধ্যার পর হয়তো বা কোনো একটা সময় আর কি, একটা লাশ পোড়ানো হয়েছে শ্মশানে। আমরা দেখি যে লাশ পোড়ানো হলে যিনি মারা গেছেন, অর্থাৎ ওই লাশের ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিশেষ করে বালিশ, কাঁথা, কম্বল, তোশক, এই জিনিসগুলো কিন্তু শ্মশানে নিয়ে আসা হয়, ফেলে দেওয়া হয়। এই জিনিসগুলো ওখানে ফেলে দেওয়া ছিল। তখন এই আব্বাস আলী কী করেছেন, এই কাঁথা, কম্বল, বালিশ, তোশক এগুলো তাড়াতাড়ি করে সংগ্রহ করেছেন। সংগ্রহ করে নৌকায় নিয়ে গেছেন। নৌকায় নিয়ে গিয়ে সবাই ওইটার নিচে আশ্রয় গ্রহণ করেছেন, যাতে করে বৃষ্টিতে ভিজে না যান। এরকম তো বৃষ্টি চলছে, এই জিনিসগুলো আস্তে আস্তে ভিজে যাচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা কমে এসেছিল, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল। কখন যে ওনারা ঘুমায় গেছেন ওনারা নিজেরাও বলতে পারেন না। রাত তখন ঠিক কয়টা বাজে এটাও বলা মুশকিল, আনুমানিক 2টা 2:30 হতে পারে। আব্বাস আলী উনি ওনার শরীরের উপরে যেই কাঁথা কম্বল ছিল এগুলোতে টান অনুভব করছেন, কে যেন টানছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কে টানে? উনি যখন ওই কাঁথার নিচ থেকে মাথাটা বের করেছেন তখন দেখেন খুবই বীভৎস এক দৃশ্য। উনি দেখেন যে অর্ধেক পোড়ানো আর অর্ধেক পোড়ানো হয়নি এমন একটা ডেড বডি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে লাশটা এখানে পোড়ানো হয়েছে, এর অর্ধেক বডি পোড়ানো হয়েছে, অর্ধেক বডি তখনও পোড়েনি। এমন একটা লাশ এই কাঁথা কম্বল টানছে আর বলছে, হেই আব্বাস আলী, আমার কাঁথা কম্বল নিছিস কে? দে আমার কাঁথা কম্বল দে। এইটা দেখার সাথে সাথে উনি প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়েই উনি অজ্ঞান হয়ে গেছেন। তো ওনার চিৎকারে অন্যদের তো ঘুম ভেঙে গেছে। তাদের তো আসলে গভীর ঘুম ছিল না, হালকা ঘুমই ওই সময় ছিল আর কি। কারণ ওই ধরনের সিচুয়েশনে এরকম ভেজা কাঁথা কম্বল গায়ে দিয়ে তো আসলে ঘুম ভালো হয় না। তারপরেও ক্লান্ত শরীর ছিল, কিছুটা ঘুম তো তাদের আসবে, এটাই স্বাভাবিক। তো ওনারা সাথে সাথে ঘুম থেকে জেগে যান। জেগে কিছুই দেখেন না, দেখেন যে আব্বাস আলী অজ্ঞান হয়ে পড়ে আছে নৌকার ভিতরে। তার যখন সেন্স ফেরানোর চেষ্টা করেন, সেন্স ফেরত আসে, তখন উনি বলেন যে এই ঘটনা। তখন ওনারা বলেন যে এখানে আর কাল বিলম্ব করা যাবে না, আর বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো, তাও এই লাশের কাঁথা কম্বল গায়ে দিব না। তখন এগুলো যেখান থেকে আনা হয়েছিল সেখানেই রেখে ওনারা রওনা দিয়েছেন ওই রাতের বেলাতেই। তবে আব্বাস আলী আর দাঁড় টানতে পারেন নাই। উনি বাড়িতে ফেরত আসেন পরবর্তীতে। আসার পর উনি খুব অসুস্থ হয়ে পড়েন।
উনি 1 মাস কিছুই খেতে পারতেন না, যা খেতেন তাই বমি হয়ে বের হয়ে যেত। আর এখানে অদ্ভুত একটা ব্যাপার, যখন ওনার খাবারগুলো বমি হয়ে বের হয়ে যেত মনে হচ্ছে যে এগুলো পোড়া কয়লা হয়ে বের হয়ে এসেছে, এমন একটা অবস্থা। আস্তে আস্তে উনি খুব শুকিয়ে যেতে থাকেন। আর এই ঘটনার মোটামুটি 1.5 মাসের মতো, মানে এই ঘটনার বিশেষ করে এই যে লাশের সাথে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ পোড়া আধা পোড়া লাশের সাথে, তো এই ঘটনা ঘটার মোটামুটি 1.5 মাসের মতো নাকি উনি জীবিত ছিলেন। এরপর উনি মারা যান। আর ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো উনি এই সময়ের মধ্যে বলেছিলেন, বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয়েছে, তাদেরকে উনি ঘটনাগুলো বলেছিলেন। তখন যারা দেখেছিলেন তাকে, তারা বলেছিলেন যে ভয়ঙ্কর এক পিশাচের খপ্পরে আগে থেকেই এই আব্বাস আলী পড়ে গিয়েছিলেন, ওই যে পানিতে যখন উনি পা ডুবিয়েছিলেন তখন। ওই সময় তার পিছু পড়ে। আর রাতের বেলা মূলত যখন ওই শ্মশানে লাশ পোড়ানোর কাঁথা কম্বল গায়ে দিয়েছে, তখন মূলত ওই পিশাচটা তার উপর আরও বেশি করে আক্রমণ করতে সমর্থ হয়। আর ওই সময় তার ভেতরের বিভিন্ন অর্গানগুলোকে একদম নষ্ট করে দিয়েছিল। আর এভাবেই আব্বাস আলীর মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আসলেই বেশ অন্যরকম। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের। ওর বিয়েটা হচ্ছে মূলত রিলেশনের। ওদের রিলেশনের 3-4 বছর হওয়ার পরে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। আমার ফ্রেন্ডের নাম জেরিন। জেরিনের রিলেশন যখন 3-4 বছর, তারপর জেরিন তার ফ্যামিলিকে জানায়। আসলে ওদের রিলেশনটা ছিল স্কুল লাইফ থেকে। কলেজ শেষ করে ভার্সিটি লাইফ শুরু হওয়ার আগ মুহূর্তে তখন ইন্টার পরীক্ষাটা তারা দিয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়নি। ভর্তি হবে ওই টাইমে ওরা বাসায় জানায় যে ওরা বিয়ে করতে চায়। জেরিনের পরিবার থেকে ওর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করেছো তাহলে আমাদেরকে ছেলের নাম্বার দাও, আমি ছেলের সাথে কথা বলি। অথবা তুমি বলো ছেলের ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় আসতে। যেহেতু তুমি মেয়ে, তোমার বিয়ে নিয়ে যদি আমরা যাই তাহলে ওদের কাছে বিষয়টা খারাপ দেখা যাবে। তাছাড়া বিয়ের পর তুমি তাদের কাছে ছোট হয়ে থাকবে। পরবর্তীতে তুমি যদি তাদের সংসার করো তাহলে সংসার ঝামেলা হতে পারে। আমি চাই না তুমি ছোট হয়ে থাকো। সবাই বলবে যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসছে, এটা কেমন দেখা যায় না? তখন জেরিন আপু বিষয়টা সুন্দরভাবে বুঝে আর মনে মনে ভাবে আসলে তো আমার বাবা ঠিকই বলেছেন। তখন জেরিন কি করলো, পরের দিন ওর যে হাজব্যান্ড আছে ওর কাছে কল দিল। কল দিয়ে বললো যে আমার সাথে তুমি দেখা করতে আসো, তোমার সাথে কথা আছে। পরে তার একটা জায়গায় মিট করে। তো জেরিন আপুর হাজব্যান্ডের নাম আনোয়ার। মিট করার পর হাসান ভাইকে বলে যে তোমার আব্বু হাসান ভাইয়ের সাথে তার আব্বু হাসান ভাইয়ের সাথে কথা বলতে চায়, আর বলে তুমি একটা কাজ করো, তোমার ফ্যামিলিকে জানাও। এই কথা শোনার পর হাসান ভাই একটু চুপ হয়ে যায়, কারণ উনি জানে ওনার ফ্যামিলি অ্যাকচুয়ালি একটু অন্য ধরনের। অন্য টাইপের বলতে হাসান ভাই 4 বোন 2 ভাই। ওনার ফ্যামিলি হচ্ছে আগে থেকে ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক, জাদুটনা ইত্যাদি করে থাকে। ঢাকা শহরের কোনো একটা মাজারের পীরের মুরিদ, নাম বলছি না, সেই সুবাদে ওখানে গিয়ে তারা এইসব ব্ল্যাক ম্যাজিকগুলো করে। যাই হোক, তখন হাসান ভাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে বলে দেখি। হাসান ভাই বাসায় গেল। সেই দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আম্মাকে বলে যে আমি হচ্ছে জেরিন নামে একটা মেয়েকে পছন্দ করি স্কুল লাইফ থেকে। জেরিন আপু আর হাসান ভাইরা পাশাপাশি এলাকায় থাকতো। এই মগবাজারের তেজগা এতটুকু ডিস্টেন্স ছিল। হাসান ভাই যখন তার মাকে জেরিন আপুর কথা বলল তখন তার মা খুব বাজে একটা রিয়াক্ট করলো। হাসান ভাইয়ের এক বোনের বিয়ে হয়েছে, কিন্তু ওই বোনটা তাদের বাড়িতেই থাকতো। সেই বোনের হাজবেন্ড বিদেশে থাকতো বলে তার সেই বোন তাদের বাসায় থাকতো। যখন হাসান ভাই ওনার মার কাছে সবকিছু বললো যে আমাদের অনেক দিনের সম্পর্ক, এখন আমি চাচ্ছি মেয়েটাকে বউ বানাতে, যখন তার মা বললো যে সে এই মেয়ে আর এই বিয়ে কিছুতে মেনে নিবে না, তখন হাসান ভাই বললো যে তিনি যদি বিয়ে যে করেন জেনে আপুকেই করবেন, আপুকে যদি বিয়ে না করেন তাহলে আর কাউকে সে বিয়ে করবে না। যেহেতু হাসান ভাই তার পরিবারের ছোট ছেলে, তাই তিনি একটু ঘাট তেরা টাইপের ছিল। পরে সেদিন তো খাওয়া দাওয়া করেই ফেললো। এরপর দিন থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 2-3 দিন না খেয়ে থাকলো। আর তার বিষয়ে বাবার বাসার বিষয়গুলো জেরিন আপুকে জানালো। তো হাসান ভাই আপুকে এক প্রকার বিভয় বলে যে তুমি কি আমাকে বিয়ে করবা? যেহেতু হাসান ভাইয়ের বাবা জীবিত নেই, অনেক আগেই মারা গেছে। আর মারা যাওয়ার আগে ওনার বাবার যতটুকু সম্পত্তি ছিল সে তার ছেলেদের নামে উইল করে দিয়েই যায়। তাই ভাইয়াও জানতো যে ছেলে হিসেবে বাবার ভাগ পাবে। তাছাড়া ওনার বাবার এটা উইল করে যান যে তার কোনো জায়গা কে কতটুকু পাবে। এগুলো তার বাবা কমপ্লিট করেই মারা যান। সেই সুবাদে হাসান ভাই ভাবলো আমাদের তো হচ্ছে নিজেদের 6 তলা বাড়ি,
আর উনি যেহেতু ফ্ল্যাট পাও না, সেই হিসেবে উনি ওনার ফ্ল্যাট বুঝে নিবে। তো পরে জেরিন আপু বলল যে আসলে বিয়ে বিষয়টা তার ছোট্ট কোনো বিষয় না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। আর যেহেতু আমরা দুজনকেই পছন্দ করি, তাই আমাদেরও উচিত একটু ধৈর্য ধরা। তুমি এক কাজ করো, আমাদের বাসায় এসে আমার আব্বুর সাথে কথা বলো। তো সেদিন সন্ধ্যাবেলা হাসান ভাই জেরিন আপুদের বাসায় আসে। আসার পর জেরিন আপুর আব্বা আম্মা, তার বড় ভাই বোন যারা ছিল, জেরিন আপুর কাজিন ছিল, তারা সকলে কথা বলার জন্য বসলো। জেরিন আপুদের নিজের ছোট একটা দোতলা বাসা আছে, যেটা ওনারা নিজেরা থাকার জন্য করে। পরে জেরিন আপুর আব্বা জেরিন আপুকে বলে, তুমি ভেতরের ঘরে যাও, আমি হাসানের সাথে আলাদাভাবে একটু কথা বলবো। এই বলে আপু ভেতরে চলে যায়। হাসান ভাইকে তার বাবা বলে যে জেরিন আমাকে সবকিছু বলেছে, আঙ্কেল আবার খুব ভালো একজন মানুষও ছিল। তো উনি হাসান ভাইকে সুন্দর করে বোঝালো আর বলল, এখন তুমি যে বিয়ে করতে চাচ্ছ বাবা, এটা তো বিয়ে সারা জীবনের একটা ব্যাপার। তাছাড়া তুমি এখনো কোনো চাকরি করো না, গ্রাজুয়েশনও কমপ্লিট করো নাই, তুমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবা? কিভাবে নিবা? নর্মালি যেভাবে বোঝানো দরকার সেভাবে তিনি বোঝান। কিন্তু হাসান ভাইয়ের বক্তব্য একটাই ছিল, উনি জাস্ট সেদিনই বলেছে যে আব্বা আমি জানি না আমি কিভাবে কি করব, তবে আমাকে যদি আল্লাহ সুস্থ রাখেন আমি আপনার মেয়েকে ঠিক সেভাবেই যত্ন করার চেষ্টা করব যেভাবে আপনি যত্ন করতেন। ইনশাআল্লাহ তার চেয়ে বেশি করে রাখার চেষ্টা করব। আপনার উপর যতটুকু দায়িত্ব ছিল আপনি সঠিকভাবে পালন করেছেন, আমিও চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার। তাছাড়া আমার বাসায় কে মানলো না সেটা নিয়ে আমার দেখার বিষয় নেই, কারণ বিয়েটা আমি করছি, আমার বাসার কেউ না। আমি জানি আমার জন্য কে সঠিক কে ভুল। তো জেরিন আপু যেরকম মেয়ে ওরকম, ওর মতো মেয়েকে হারালে আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবো। তুমি বলছেন যে আপনি হয়তো বলতে পারেন আজকে যদি তোমার সাথে বিয়ে না দিই তাহলে হয়তো তুমি আরেকজনকে বিয়ে করবা, সংসার করবা। হ্যাঁ, এটা করতে হবে প্রকৃতির নিয়মে, কিন্তু আমার ভিতরে যে শূন্যতা থাকবে, আমি যে কষ্ট পাবো, সেই অভিশাপ থেকে আমার ফ্যামিলি পাবে এবং আপনারাও পাবেন। হয়তো দেখা গেল আপনাদের খুশির জন্য জেরিন অন্য জায়গায় বিয়ে করলো, তখন দেখা যাবে আমাদের দুজনের লাইফে ধ্বংস হয়ে গেল। যাই হোক, হাসান ভাইয়ের কথা শুনে আঙ্কেল ভাবলো যে না, ছেলেটার তার মেয়েকে আসলে অনেক পছন্দ করে, আর স্কুল লাইফ থেকে গ্রো করা একটা রিলেশন চারটা খানিক কথা না। তো ওইভাবে আঙ্কেল বলেছে, দেখো বাবা এখন তুমি কিছু করো না, এখন যদি এই মুহূর্তে বিয়ে করো তাহলে তোমারই সমস্যা হতে পারে। আমি এটা বলছি না যে বিয়ে করার জন্য তোমার অনুষ্ঠান করতে হবে, আমি বলতে চাচ্ছি তুমি যে বিয়ে করবা তোমার ওয়াইফকে বাসায় নিবা, একটা ফ্যামিলি চালানোর জন্য প্রেশার আসবে তোমার সামনে। তাছাড়া তুমি এখনও ভার্সিটিতে ভর্তি হও নাই, এই অবস্থায় চাকরি পাওয়া তোমার জন্য মুশকিল হয়ে যাবে। তখন ভাইয়া বলে যে ঠিক আছে আমি ভার্সিটিতে ভর্তি হবো, সাথে সাথে আমি একটা জবও খুঁজবো। তখন আঙ্কেল ঠিক আছে, একটা জব পাওয়া আগে এর মধ্যে এগুলো নিয়ে তোমার বাসায় কিছু বলার দরকার নেই, এতে তোমার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। তুমি ভার্সিটিতে ভর্তি হও, ভর্তি 2টা সেমিস্টার করো, কিছুদিন যাক, এর মধ্যে কোনো চাকরি পেয়ে গেলে ইনশাল্লাহ আমি নিজে দায়ী থেকে তোমাদের বিয়ে দিব। তো সব কিছু ঠিক হলো, তিনি বাসায় চলে আসলেন। এর মধ্যে হাসান ভাইয়ের মা তাকে ডাকলো আর বললো যে তুই যে একটা মেয়ের জন্য আমাদের সাথে এরকম করছিস, আমি তোর মা, অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ভাইয়া কোনো বুঝ নেয় না। তাছাড়া তার মায়ের মূল উদ্দেশ্য ছিল যাদেরকে পীর মানে ওখানকার একটা মেয়েকে হাসান ভাইয়ের মা বিয়ে করাতে চায়। তাছাড়া যে মেয়েকে বিয়ে করাতে চায় সেই মেয়েরা হচ্ছে একটু হাই লেভেলের। হাসান ভাইয়ের মা ছিল একটু লোভি টাইপের মহিলা, যেরকম হয় ঠিক সেরকম। যদি একটা মায়ের উপরে একটা ব্লেম হয়, কিন্তু কিছু কিছু মা সত্যি কথা শুনতে খারাপ হলেও ওনার মার চিন্তা ধারণা ছিল অন্যরকম। হাসান ভাই বিষয়টা জানতো না, পরে সে তার ভাবির মাধ্যমে জানতে পারে। তখন হাসান ভাই বললো আমি এখন বিয়ে শাদী করবো না। তাছাড়া আম্মা আমার তো পড়াশোনা শেষ হয়নি, আর বিয়ে তো 1-2 দিনের ব্যাপার না। আচ্ছা ব্যাপারটা বাদ দাও, যা হয়েছে এখন বাদ দাও। বলাতে হাসান ভাইয়ের মা খুশি হলো। কিছুদিন পর তারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিল এবং তারা দুজনে সেম ভার্সিটিতে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর দুজনের 2 ডিপার্টমেন্টে চলে গেল। ভর্তি হওয়ার পর তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো। এর মধ্যে ভাইয়া সেকেন্ড সেমিস্টার চলে আসে। সেকেন্ড সেমিস্টারের পরে জেরিন আপুর আব্বাই, উনি হচ্ছেন একটা ফার্মাসিস্ট, মেডিকেলের জব করতো। তখন আঙ্কেল ওনার এক কলিগের মাধ্যমে ভাইয়াকে না জানিয়ে চাকরিটা অফার দেয়। বিষয়টা কেউ জানতো না একমাত্র জেরিন আপু ছাড়া। আর যেহেতু এটা তার মেয়ের ভবিষ্যৎ, তাই জেরিন আপুর আব্বু বিষয়টা গোপন রাখতে চাইল। হাসান ভাইও বিষয়টা জানতো না। পরে ভাইয়ার জব হয়ে যায়, ওনার স্টার্টিংয়ে মোটামুটি একটা স্যালারি পায় তিনি। তো এর মধ্যে একদিন জেরিন আপু হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পান হাসান ভাই একটা খোলার মাঠে দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা বামন আকৃতির লোক হাতে ধান কাটার কাঁচি নিয়ে ছুটে আসছে। একটা সময় হাসান ভাইকে সেই বামনগুলো বানরের মতো লাফিয়ে ধরে ফেলে। এর মধ্যে প্রতিটি বামনের চেহারা সেম। যখন হাসান ভাইকে ধরে ফেলে তখন তিনি দেখেন সেখান থেকে একটা বামন তার হাতের একটি কাঁচি দিয়ে হাসান ভাইয়ের কণ্ঠনালী থেকে বুক বরাবর টান দিয়ে ধরে রাখে।
আর সেখান থেকে রক্ত ছিটকিয়ে যাদের মুখ বরাবর পড়ছে। এটা দেখে পাশে থাকা বামনগুলো আনন্দ উল্লাস করছে, হই হুল্লোড় করছে। এর মধ্যে আরেকটা বামন এসে কি করে, হাসান ভাই বুকের উপর দাঁড়িয়ে সেই কাঁচিটার উপর লাফ দিয়ে পড়ে আর কাঁচিটা বুকের ভেতরে পুরোটা ঢুকে দেয় আর বুকের খাঁচার উপর লাফাতে থাকে। এটা দেখে জেরিন আপুর তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায়, তার বুক ধরপড় করা শুরু করে। উনি সাথে সাথে হাসান ভাইকে ফোন দেয় আর তার স্বপ্নের কথা বলে। হাসান বলে, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন কি সত্যি হয় নাকি? তুমি ঘুমায় থাকো, চিন্তা করো না। আরেকদিন আপু তার রুমে বসে পড়ছে, তিনি খেয়াল করেন কয়েকটা ছায়া তার রুম থেকে বের হয়ে তার বাবা মায়ের রুমে ঢুকলো। ছায়াগুলো ছোট্ট ছোট বাচ্চাদের মতো। উনি বিষয়টা ভালোভাবে বোঝার জন্য একটু সামনে আগায়, এগিয়ে দেখে সেই ছায়াগুলো তার মতোই তার চেহারার একটা মেয়েকে চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। টানতে টানতে এক প্রকার তাদের মেইন গেটের দরজা ভেদ করে চলে যায়। এটা দেখে উনি ভয় পায়, তার বাবা মাকে ডাক দেয়। তার বাবা মা এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, পরে তিনি সব বলে। আরেকদিন রাতে আপু খেতে বসে, খাওয়ার সময় উনি দেখে সেই ছোট্ট ছোট্ট ছায়াগুলো তাদের মেইন দরজা ভেদ করে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই সোজা তাদের খাবার টেবিলের সামনে আসে, এসে তার মুখ চেপে ধরে কয়েকটা পোকা জিনিস মুখে ঢুকিয়ে দেয়। উনি খাবে না মাথা দিয়ে ইশারা করে, কিন্তু আপু ঢোক না গেলা পর্যন্ত সেই ছায়াগুলো তার মুখ চেপে ধরে। তিনি ঠাস করে চেয়ার থেকে পড়ে যান, অনবরত বমি করতে থাকে, কিন্তু তার বমির সাথে সেই পোকামাকড়গুলো আর বের হয় না। এক পর্যায়ে আপু অজ্ঞান হয়ে যায়। পরে তার হুঁশ আসলে তিনি সব কিছু জানায়। এদিকে আপুর খাওয়া দাওয়া কমে যেতে থাকে। পরে আপুর বাসা থেকে হুজুর দেখায় এবং কিছু তদবির আর কিছু আমল দিয়ে দেয়। সেগুলো নিয়মিত পালন করার পর তার সমস্যা অনেকটা কমে যায়। এভাবে প্রায় 2 মাস চলে যায়। যাওয়ার পরের মধ্যে হাসান ভাইদের খরচ ওনার বাসা থেকেই দেয়। আর যে ফ্ল্যাটটা হাসান ভাই ভাবে সেই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হলো। ওই ফ্ল্যাট ওনার আগে ভাগে পড়ে। সেই ফ্ল্যাটের ভাড়া আর ওনার স্যালারি থেকে প্রায় 30,000 টাকা তিনি জমান। তাছাড়া হাসান ভাইয়ের যাবতীয় সব খরচ ওনার আম্মাই বহন করত। তাই একদিন হাসান ভাই হঠাৎ করে জেরিন আপুর বাসা যায়। সেখানে গিয়ে তার জেরিন আপুর আব্বুকে বলে যে, বাবা আমি জেরিনকে আজকে বিয়ে করতে চাই, তাছাড়া আমার ফ্ল্যাটে যে ভাড়াটিয়া আছে তাকে আমি বুঝিয়ে 1 তারিখে চলে যেতে বলবো, আর আমার ফ্ল্যাটের সকল পেপার আমি সব বুঝে নেব। তখন আঙ্কেল বলে যে, বাবা হুট করে রাতের বেলায় এসে তুমি বলবো এখন বিয়ে করবা, এটা কি সম্ভব? তখন ভাইয়া বলে যে, আসলে আমি যদি এখন বিয়ে না করি যাই তাহলে দেখা যাবে আমার ফ্যামিলি থেকে একটা গন্ডগোল তৈরি হবে এবং 1 কথায় 2 কথায় ঝামেলা দেখা দিবে। এক পর্যায়ে আমাদের বিয়েটা আর হবে না। পরে সেই রাতের মধ্যে তাদের বিয়ে হয়ে গেল। বিয়েটা হওয়ার পর হাসান ভাই সরাসরি আপুকে নিয়ে ওনাদের বাড়িতে চলে যান। বাসায় চলে যাওয়ার পর ওনার আম্মাকে বলে, এইটা আমার স্ত্রী। হাসান ভাইয়ের আম্মা আর তার 4 বোনের রিয়াকশন ছিল ওটা খুবই বাজে। ওনাদের ব্যবহার এতটাই বাজে ছিল যে জেরিন আপু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টার মতো কান্না করে। তারপর ওনাদের ঘরে ঢুকতে দিচ্ছিলেন না তারা। এইভাবে 1 কথা 2 কথা অনেক কথা কাটাকাটি হয়। পরে হাসান ভাইয়ের বড় ভাই ওয়াইফ সে হচ্ছে আপুকে নিয়ে তার রুমে চলে যায়। এদিক দিয়ে হাসান ভাই তার মায়ের সাথে ঝামেলা করে তার ফ্ল্যাটের ভাড়াটিয়া গিয়ে সব বলে আর বলে যে আপনি কষ্ট করে সামনের মাসের 1 তারিখে চলে যাবেন। পরে ভাড়াটিয়া বলে আমরা চলে যাব। প্রথমে উনি ওনার ফ্ল্যাটের কাগজপত্র বুঝে নিতে চায়, কিন্তু তখন তারা দেয়নি। পরে উনি কী করে, আপুকে হাসান ভাইয়ের ভাবির কাছে রেখে ওনার মায়ের আর বোনের সাথে যতটুকু যুদ্ধ করার যা করার দরকার একটা ছেলে হয়ে ওইরকম সিচুয়েশন ক্রিয়েট করে। ওনার মা বলছে যে, আমি এত ভালো একটা মেয়ে দেখে দেখছি আর তুই কই থেকে কি ধরে নিয়ে আসছিস। হাসান ভাই পরে যেটা বলে সেটা হচ্ছে, হাসান ভাই সেদিন যদি বিয়ে না করতো তাহলে তার মা প্ল্যানিং করে রেখেছিল আগামী সপ্তাহে পীরের মেয়েদের সাথে বাসায় যাবে আর সেখানেই হাসান ভাইকে নিয়ে যেভাবেই হোক ছেলের বিয়ে করাবে। হাসান ভাইটা কোনোভাবে জানতে পারায় তার ভাবির মাধ্যমে জেরিন আপুকে ওই দিনই বিয়ে করে ফেলে। সেদিন রাত গেলেও তারা দুজন ওনার ভাবির রুমে ছিল। ভাবির ফ্ল্যাটে 3টা রুম ছিল। ওনার ভাতিজায় যে রুমে থাকে সেই রুমে তারা ওই দিনের মতো রেস্ট করলো। হাসান ভাইয়ের ভাবি 3 তলায় থাকতো আর তার মা 2 তলায় থাকতো। হাসান ভাই যতদিন তার ফ্ল্যাট খালি হচ্ছে না ততদিন তার ভাবির বাসায় আপাতত থাকতে লাগলো। 3 তলার ডান সাইডে ওনার ভাবি থাকতো আর বাম সাইডের পাশেই ভাড়াটিয়া থাকতো। সেই ফ্ল্যাট খালি হলেই হাসান ভাই সেটাই উঠবে। হাসান ভাই ওনার ভাবির রুমে থাকার পর 1 দিন 2 দিন করে 1 সপ্তাহ পর হাসান ভাই জেরিন আপুকে তাদের বাসায় রেখে আসলো আর তার আব্বুকে বলল যে, আসলে আব্বু আমি তো ফ্ল্যাট বুঝে নিয়েছি, ভাড়াটি 1 তারিখে চলে যাবে, 1 তারিখে গেলে পরে আমরা ওই ফ্ল্যাটে উঠবো। এই কয়দিন জেরিন আপনাদের বাসায় একটু থাকুক। এই যথাদিন দিন দিয়ে এভাবেই যথারীতি চাচ্ছিল, দিন পার হচ্ছিল। 1 তারিখ আসলো।
1 তারিখ পর্যন্ত জেরিন আপু ওনাদের বাবার বাড়িতে থাকলো, আর 1 তারিখ হচ্ছে সম্ভবত মাসটা ছিল এপ্রিল অথবা মেয়ের দিকে। হাসান ভাই আর আপু ওনারা ওনাদের ফ্ল্যাটে উঠলো। ওনার ভাবি কিছু হাঁড়ি পাতিল দিল, আপুর বাবা হচ্ছে কিছু ফার্নিচার, বিছানা চাদর, তোষক ইত্যাদি সংসারে যা লাগে মোটামুটি কিনে দিল। সংসারে যেটা প্রয়োজন একেবারেই না কিনলেই না, টুকটাক সংসার সব কিছুই করলো। হাসান ভাই মানে নিতে চাইলেই কিন্তু এক প্রকার জোর করে দিয়েছে। ওদের সংসার ভালোই কাটছিল। হাসান ভাই যখন অফিসে যায় তখন ওনার ফ্ল্যাটে ওনার মা, ওনার বোন, কখনো বা মা বোন একসাথে এসে জেরিন আপুর সাথে বেশ খারাপ ব্যবহার করতো। কিন্তু জেরিন আপু শুধু কান্না করতো, ওনার হাজব্যান্ডকে আর বলতো না। এদিকে তাদের সামনে আরেকটা সেমিস্টার চলে আসে, পড়াশোনা করে তারা দুইজনই। কয়েক মাস যাওয়ার পর একদিন হাসান ভাইয়ের ভাবি সেই হাসান ভাইকে বললো যে, ভাই তোমাকে একটা কথা বলি, তুমি যখন অফিসে যাও আম্মা তো তোমার বাসায় যায় আর জেরিনের সাথে খারাপ ব্যবহার করে, আম্মার সাথে সাথে তোমার ছোট বোনগুলোও খারাপ ব্যবহার করে। হাসান ভাই এই কথা শোনার পর বলে যে, ঠিক আছে ভাবি, আমাকে তো জেরিন তেমন কিছু বলে নাই, আর আমিও বুঝতেও তো বুঝতে পারছি না। হাসান ভাইয়ের ফ্যামিলি জেরিনার উপর ভালো নির্যাতন করত, যাতে সে নিজ থেকে চলে যায় আর তারা তাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করাতে পারে। আর তাছাড়া জেরিনাপু দেখতো এখানে তার স্বামীর কোনো দোষও নাই, তো তাও সে আবার তাকে ছেড়ে যায় না। পরে ঘরে গিয়ে ভাইয়া জিজ্ঞাসা করে, জেরিন, আমার আম্মা আর আমার 2 বোন নাকি আসছিল, আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করে তুমি আমাকে বলো নাই কেন কখনো? পরে জেরিন আপু বলছে, আচ্ছা তুমি হাইপার হও না, যেহেতু আম্মার অমতে বিয়েটা করেছো, রাগারাগি করবে, এটা স্বাভাবিক না। পরের দিন হাসান ভাই অফিসে যাওয়ার সময় তার আম্মাকে গিয়ে সব কথা জিজ্ঞেস করলো, এক প্রকার থ্রেট দিয়ে আসলো যে, তুমি আর তোমার মেয়েরা যদি আমার ফ্ল্যাটের আশেপাশে না যাও, আমার ওয়াইফকে উল্টাপাল্টা কথা বলার সাহস কোত্থেকে পাও তোমরা? তোমাদের যদি দরকার হয় আমার সাথে 2 কথা আমাকে বলো, বিয়ে আমি তাকে করছি, তাকে কেন বলতে যাবা? সে তো আর জোর করে আমার এখানে চলে আসে নাই, আমি তাকে পছন্দ করেই বিয়ে করেছি। আমি তার বাবার বাড়িতে গেছি, আমি তার বাবাকে রাজি করে বিয়ে করেছি। এবার অনেকক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলে। এরপর হাসান ভাইয়ের মা আর কিছু বলে নাই। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যার সময় হাসান ভাই তখন অফিসে জেরিন আপু বসে ঘরের কাজ করছিল। আপুর রুমের সাথে আরেকটা ছোট্ট ব্যালকনি আছে। তখন কি মনে করে যেন ব্যালকনির দিকে আপু তাকায়। চোখ পড়তে উনি দেখে যে 2 জন লোকের ছায়া যারা ব্যালকনির ভেতর দাঁড়িয়ে আছে। ব্যালকনিটা একটু সাইড হওয়াতে সেখানে রুমের ভেতর থেকে হালকা আলো যায়, ততটা আলো পড়ে না যতটুকু, যেহেতু পিছনের সাইডে বাসাটা নিচে ময়লা ফেলানো। এই 2টা লোককে দেখে জেরিনাপুর বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ব্যাপার কি, আমার বাসায় লোক আসবে কোত্থেকে? পুরো ফ্ল্যাটে আমি একা। পরে উনি কোনো রকম সাহস জগিয়ে কে 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 বলে উঠল। পরে উনি দেখে যে ওখান থেকে কোনো সারা শব্দ আসছে না। উনি একটু সামনে গিয়ে আগাতেই দেখে যে 2টা বামন টাইপের লোক বেলকনি থেকে লাফ দিল। লাফ দিয়ে জাস্ট নিচে পড়লো। এরকম নিচে ময়লা পলিথিন এগুলো ফেলানো ছিল। নিচে যে পড়ছে সেই শব্দটা জেরিনাপুর কানে স্পষ্ট আসলো। সেটা দেখে বেশ ভয় পেয়ে দরজা খুলে পাশের ফ্ল্যাট থেকে ভাবিকে ডেকে নিয়ে আসলো। ভাবির ফ্ল্যাটে গিয়ে দেখে ভাবি বাসায় নেই। পরে উনি হাসান ভাইকে ফোন করলো। ভাইকে আপু জিজ্ঞাসা করে তাদের বাসায় এমন কোনো সমস্যা আছে কিনা। পরে ভাই বললো যে না তো, এমন কোনো সমস্যা নাই তো। পরে আপু বললো, না, আমি 2টা লোককে খুব স্পষ্টভাবে দেখেছি। আমি সামনে গিয়ে দেখি বামুন টাইপের 2টা লোক। তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার স্বপ্নের মধ্যে আমি এরকম বামন ধরনের লোক দেখেছি যারা তোমার উপর হামলা করে। পরে ভাইয়া বলে, তুমি হয়তো ভয় পেয়েছো, ঠিক আছে তুমি বাসা থেকে আস্তে আস্তে রেডি হয়ে বের হও, আমি আসছি। এই কথা বলার পর আপু রেডি হয়। বের হওয়ার পর ওনাদের যখন রিলেশনশিপ ছিল, যেখানে যে সবসময় দেখা করতো ওখানে তারা যায়। যেহেতু হাসান ভাই বাইক ছিল, তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। ওনাদের মতো সময় কাটায়। রাতে যখন ওরা বাসায় আসে, তারা যখন সিঁড়ি দিয়ে ভেঙে উপরে উঠছিল, তখন দেখে তাদের ফ্লোর থেকে তার ছোট বোন মারিয়াম নামতেছে। তো তখন হাসান ভাই একটু কেমন হয়ে তাকায়। পরে ভাবে হয়তো উপরে ভাড়াটিয়া আছে, তাদের থেকে হয়তো বাড়ি ভাড়া আনতে গেছে, আর না হয় তাদের ভাবির বাসায় গেছে। এই বিষয়ে উনি তেমন মাথা ঘামায় না। তারা তাদের রুমে চলে যায়। সেদিন রাতে হাসান ভাই স্বপ্ন দেখে ব্যালকনি থেকে একটা লোক আসলো, বামন আকৃতির। সেই লোকটার জেরিনাপুর মাথার সামনে এসে দাঁড়ালো, হাতে একটা কেচি। সেই কেচি দিয়ে কি করলো, জেরিনাপুর একগুচ্ছ চুল জাস্ট কেটে নিল, আর সেই চুল নিয়ে ব্যালকনি থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। এর কিছুক্ষণ পরে উনি আবার আরেকটা স্বপ্ন দেখলো। সেই বামন লোকটা একটু আগে যে আপুর চুলটা কেটে নিয়ে গেছে, এই বামনটার সাথে আরেকটা বামন আসছে। তবে এই বামনটার সাথে আরেকটা বামনের কোনো মিল নেই।
দুইজনই বামন, তবে একটার সাথে অন্যটার চেহারা কোনো মিল নাই। সেই বামনটার হাতে ছোট্ট একটা জিনিস ছিল। সেই বামনটা কি করে, জেরিন আপুকে হাতে থাকা সেই জিনিসটা এক প্রকার জোর করে খাইয়ে দেয়। জেরিন আপু খাবে না কিন্তু জোর করে খাইয়ে দেয়। এটা দেখার পর হাসান ভাইয়ের ঘুমের মধ্যেই খুব খারাপ লাগতে থাকে। তার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর সে প্রথমে আপুর দিকে তাকায়, দেখে যে আপু নর্মালভাবেই ঘুমাচ্ছে। পরে তিনি হঠাৎ খেয়াল করলেন যে স্বপ্নে যেভাবে আপুকে ঘুমানোর অবস্থায় দেখেছে, আপু ঠিক সেভাবেই ঘুমাচ্ছে। পরে উনি ভাবলো যে হয়তো স্বপ্নে দেখেছে, তাই হয়তো বা সেটা তার মাইন্ড সেট হয়ে গেছে। আবার ওই বামনের কথা যেহেতু আজকে সন্ধ্যার সময় বলেছিল, তাই হয়তো মাথায় আটকে ছিল। তো পরে উনি আর বেশি কিছু ভাবেন না, উনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে আপু যখন ঘুম থেকে উঠে তাদের বিছানায় আবার পিঙ্ক কালার একটা চাদর বিছানো ছিল। উনি ঘুম থেকে ওঠার পর বুঝতে পারে জেরিন আপুর চুল আবার বেশ লম্বা, বিছানায় চুল পড়ে আছে। এগুলো ওনার কাছে বিষয়টা অদ্ভুত লাগতে থাকে, কারণ নর্মালি যদি মাথার থেকে চুল ঝরে তাহলে সম্পূর্ণ অনেকটুক ঝরবে, কিন্তু এভাবে তো চুল কাটার মতো পড়ে থাকবে না। চুল কেটে নিয়ে গেছে এরকম আর কি। চুল কাটলে যেমন কিছু অংশ পড়ে থাকে ঠিক সেরকম চুল পড়ে আছে, এক গুচ্ছ, এক পটলা। তখন সে হাসান ভাইকে ডাক দেয়, বলে ওঠে যে এগুলো তো কীভাবে আসলো, আমার চুলগুলো এখানে কীভাবে পড়ে আছে। পরে হাসান ভাই কথা শুনে লাফ দিয়ে ওঠে। আর আপুকে ভাই স্বপ্নের ব্যাপারটা বলে নাই, তাই স্বপ্নের জিনিসটার সাথে বাস্তবতার কীভাবে এতটা মিলে গেল তিনি মাথায় তখন তিনি জিনিসটা খুব অবাক হয়ে যায়। তার স্বপ্নের কথা তিনি স্কিপ করে যান। পরে ভাই কথা ঘোরানোর জন্য বলে হয়তো তোমার চুল কোনোভাবে ছিঁড়ে গেছে, তুমি বুঝতে পারো নাই। পরেও আপু বললো যে না, ছিঁড়ে গেলে তো এরকম থাকবে না, একটা দুইটা ছিঁড়ে ছড়াছিটিয়ে থাকবে, কিন্তু এটা অনেকগুলো দেখা একসাথে চুল, কাটা চুল। পরে আপু মাথায় হাত দিয়ে দেখে যে একটা জায়গা থেকে অনেকগুলো চুল নাই। এটা দেখে ভাইয়া তখন কি বুঝতে পারছে না। পরে বললো যে হয়তো কিছুর সাথে টান লেগে চুল ছিঁড়ে গেছে, রাতের বেলা ঘুমাতে গিয়ে হয়তো কোনোভাবে ঘটনাটা ঘটে গেছে। পরে উনি আপুকে বুঝ দিয়ে উনি ওনার মতো অফিসে চলে যায়। অফিসে গেলেও কাজ করে ওনার মাথায় সারাক্ষণ ওটা ঘুরতে থাকে, এইটা কেন দেখলেন, সব তো মিলে গেল স্বপ্নের সাথে। পরে লাঞ্চ টাইমে আপুকে ভাইয়া ফোন দেয়। ফোন দেওয়ার পর আপু জিজ্ঞেস করে তুমি কি করে খাইছো কি না। পরে আপু বলল যে না, আমি খেতেই পারছি না, আমার আসলে গিলতে সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি গিলতে গেলে কেউ একজন আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে, আর আমি খাবার গিলতে না পারি। আবার বলে যখন গিলি তখন মনে হয় ঠান্ডা লাগলে যেমন টনসিল হয়ে যায়, মনে হয় গলার মধ্যে কিছু কাটা বিঁধলে যেমন লাগে ঠিক তেমন লাগছে। তো ভাইয়া বিষয়টা সিরিয়াসলি নেয়। আর যেহেতু সে জানতো তার ফ্যামিলি এরকম ঝাড়ফুঁক তাবিজ করে, পরে সে ওই দিন মসজিদের হুজুরের কাছে যায়, গিয়ে বলে যে হুজুর আমার বাসার আমি এই সমস্যা, এই ধরনের খারাপ স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার সাথে সাথে আমার ওয়াইফের কিছু সমস্যা হচ্ছে। পরে হুজুর বলল যে তোমরা যে নতুন বিয়ে শাদী করেছ, নতুন বিয়ে করলে নতুন বর বউয়ের দিকে সামান্য দুষ্ট জিনের নজর থাকতে পারে। পরে হুজুর কিছু পানি পড়া দিয়ে বলল যে বউকে বলো নামাজ কালাম পড়তে, সাথে তুমি নিজেও নামাজ কালাম পড়তে শুরু করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরে উনি বাসায় আসার পর আপুকে পানি দিল, আপু পানি খাইলো, সব নিয়ম কানুন মেনে চললো। এর মধ্যে হাসান ভাই তার মা বোনদের সাথে আর কোনো কথা বলে না। একদিন হাসান ভাই অফিস থেকে বাসায় আসে, আসার পর দেখে তার ফ্ল্যাটে তালা মারা। ফ্ল্যাটে তালা দেখে পরে পাশের ভাবিকে নক করে যে জেরিন কই। পরে ভাই বলে যে জেরিন তো নিচে গেছে, মারিয়াম আসছিল ওর সাথে নিচে গেছে, আম্মা নাকি ডাক দিয়েছে। পরে উনি ঘরে গিয়ে দেখে যে ওনার ওয়াইফ, ওনার মা বোনেরা সকলে মিলে খুব গল্প করছে। ভাইয়ের দেখে মনে হলো তো তাদের সুন্দর একটা ফ্যামিলি, তাদের মধ্যকার সব সমস্যা ঝামেলা সব কিছু ঠিক হয়ে গেছে, তারা খোশ মেজাজে গল্প করছে। এটা দেখে হাসান ভাই মোটামুটি অনেকটা খুশি হলো যে যাক এতদিন পর সব ঠিক হলো। এক পর্যায়ে তাদের সম্পর্কটা এমন হয়েছে যে জেরিন আপুর রান্নাই করা লাগে না, হাসান ভাইয়ের আম্মা রান্না করে 3 বেলা ওনাদের বাসায় খাওয়ায়। এর মধ্যে একটা বিষয় শুরু হয়, জেরিন আপু আর তার হাজব্যান্ডের মধ্যে ছোট ছোট সামান্য বিষয় নিয়ে খুব ঝগড়া হতো। আর ঝগড়া লাগলে জেরিন আপু কথায় কথায় বলতো আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। ঝগড়াটা একেবারে তুই তাহাতে চলে যেত। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল এবং ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় তারা একজন আরেকজনকে প্রায় ডিভোর্স দিয়েই দিচ্ছে। ওনাদের এসব ঝগড়া দেখে হাসান ভাইয়ের আম্মা আসতো, এসে তাদের বুঝাতো যে মা এমন করে না। ওনার বোনেরা বুঝাতো যে ভাই তোমাকে অনেক ভালোবাসে, আমাদের বিপক্ষে গিয়ে তোমাকে বিয়ে করেছে, যত প্রকার বুঝ দেওয়া দরকার তারা বুঝ দিত। এমন করতে করতে এক পর্যায়ে আপুর আচরণ কেমন অস্বাভাবিক হয়ে গেল, কেমন একটা অগোছালো থাকে, ঠিক মতো খায় না, মাথা আঁচড়ায় না। ভাইয়া আপুকে তার বাবার বাড়িতে রেখে আসে কিছুদিনের জন্য। বাবার বাড়িতে যাওয়ার পর তাদের মধ্যে সম্পর্কটা আবার নর্মাল,
এমনকি আপুর কথাবার্তা তো সবকিছু নর্মাল। পরে তার সুস্থতা দেখে ভাইয়া আবার তাকে বাসায় নিয়ে আসে এবং আনার পর দেখে আবারও আগের মতো সেম অবস্থা, কথায় কথায় ঝগড়া, ডিভোর্স। এর মধ্যে মাঝখানে যে 15 দিন আপু তার বাবার বাড়িতে ছিল, এই 15 দিনের মধ্যে ভাইয়ের সাথে আপুর ঝগড়াই হয়নি, মিলমিশ একদম নর্মাল। কিন্তু বাসায় আসার পর আবারও সে একই অবস্থা। এই ঝগড়া আর ডিভোর্স দিবে দিবে করে মোটামুটি তাদের 8-9 মাস কেটে যায়। এর মধ্যে 8-9 মাস পর আপু কনসিভ করে। এই কনসিভ করার আগ মুহূর্ত পর্যন্ত আপু তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতো, সেই বামন লোকগুলোর আসা যাওয়া থাকতো ঘরে প্রতিনিয়ত। এমনকি যখন তারা ঝগড়া করতো তখন নাকি সেই বামন লোকগুলো তাদের ঝগড়া দেখে খুশি হতো, চোখ টিপ মারতো, ভেঙচি কাটতো, হাত তালি দিত। একটা ছোট্ট বাচ্চা তার পছন্দ মতো জিনিস দেখে যেরকম খুশি হয়, খুশিতে লাফালাফি করে, বামনগুলো তেমন করত। এগুলো দেখতে দেখতে আপু এক প্রকার অভ্যস্ত, যার কারণে সে আর এগুলো বলার প্রয়োজন বোধ করে না, আর ভয়ও রাখতো না তার। প্রেগনেন্সির যখন 2 কি 2.5 মাস, তখন তাদের মধ্যে আবারও সম্পর্কটা মোটামুটি ঠিক হয়। একদিন আপুর স্বপ্ন দেখে যে একটা মহিলা তার মাথার কাছে এসে বসছে আর তার মাথায় এক হাত দিয়ে আপুর মাথায় হাত বুলাচ্ছে, আর অন্য একটা হাত দিয়ে তার বিছানার কাছে এসে বিছানার চাদরটা সেলাই করছে। জাস্ট একটা মহিলা আসছে, সুতা নাই, সুই নাই, সুই দিয়ে যা সেলাই করে যাচ্ছে বিছানার চাদরটা। এই স্বপ্নটা 1 দিন 2 দিন না, কয়েকদিন এই স্বপ্নটা দেখেন তিনি। এই স্বপ্ন দেখার পর একদিন আপু হাসান ভাইকে বলে যে আচ্ছা দেখো, আমি না এই স্বপ্নগুলো প্রায় দেখি। পরনি বলল তোমার তো এখন বাচ্চা পেটে আসলে তো মেয়েদের অনেক সময় মুড সুইং হয়, অনেক সময় অনেক কিছু সমস্যা হলো তোমার হয়তো হচ্ছে, তাই তুমি হয়তো দেখতে পাচ্ছ এগুলা। ডেলিভারির সময় চলে আসে, দিন গেল দিন যায়। ডেলিভারির দিন রাতে আপু স্বপ্ন দেখে সেই বিছানা চাদর সেলাই করা মহিলাটা আসছে, সাথে সেই বামন 2টা লোক। আপু দেখে তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এবং বাচ্চাটা সেই মহিলার কোলে। ঠিক সেই মুহূর্তে বাচ্চাটাকে একটা বামন এসে হাত থেকে থাবা মেরে নিয়ে যায়, যেমন চিল তার শিকারকে ছো মেরে নিয়ে যায়। সেই বামনটা কি করলো, বাচ্চাটাকে ঠিক চোখের সামনে গরম পানির মধ্যে ফেলে দিল। সাথে সাথে নবজাতকের শরীরটা ঝলসে গেল। সে কি কান্না বাচ্চাটা! এটা দেখে জেরিন আপু অনেক কান্না করতে থাকে আর বলে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও, এই বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছে, ওরা আমার কাছে দিয়ে দাও। যখন আপু কষ্ট করে উঠে তার বাচ্চার কাছে যাবে, বাচ্চাকে নিতে ঠিক তখনই পেছন থেকে আর একটা বামন তার চুল টেনে ধরে। অনেক সময় মেয়েরা 2টা ঝুঁটি বা বেনি করলে যেরকমভাবে চুলগুলো বাঁধে, ঠিক সে বামনটা কি করলো, তার 2 হাতে চুলগুলো ঠিক 2 ভাগ করে আপুর চুলগুলো পেছন থেকে টেনে ধরলো। ব্যথায় আপু চিৎকার দিতে থাকে। আপু যত চিৎকার দেয় সে বামন তত নাকি জোরে পেছন থেকে টানতে থাকে। আপুর কাছে মনে হলো মাথার চামড়া সহ চুল উঠে যাচ্ছে। আপু ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যায়। মূলত হাসান ভাই ঘুম ভেঙে যাওয়ার পর দেখে আপু ব্যথায় কান্না করছে। আপুর ডেলিভারির পেইন ওঠে। পরে আপুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের একটা মেয়ে হয়। এর মধ্যে অনেক ঝামেলা ঝগড়ার প্রতিনিয়ত হতে থাকে। এর মধ্যে একদিন হাসান ভাই রাগ করে আপুর গায়ে হাত তুলে প্রেগনেন্সি অবস্থায়। মেয়েটা হওয়ার পর মেয়েটার বয়স যখন 13 কি 14 দিন, হঠাৎ করে মেয়েটার সন্ধ্যার আগে হাত পা বাঁকিয়ে একেবারে মারা যায় যে অবস্থা। খিঁচুনি উঠে বাচ্চাটার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। পরে তারা দ্রুত মেয়েটাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর কিছুটা ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা সামান্য সুস্থ হয়। এর মধ্যে তাদেরকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর মেয়েটা খালি কান্না করে আর একটু পর পর খিঁচুনি দেয়। আপুর আব্বা ফোন করে হাসান ভাইকে তখন বলে যে একটা কাজ করো বাবা, তুমি ওদেরকে এখানে নিয়ে আসো, আমি দেখি ভালো কোনো ডক্টর পাই কিনা। পরে হাসান ভাই ওই বাসায় যাওয়ার পরে আশ্চর্য বিষয় হচ্ছে আপু আর স্বপ্ন দেখে না, আর তার বাচ্চাও কান্না করে না, একদম ভালো নর্মাল। কিন্তু হাসান ভাই যখন ওনার শ্বশুর বাড়িতে যায় তখন ওনার শরীর ভার হয়ে থাকে, ওনার ওই বাসায় থাকতে মন চায় না, কেমন একটা অস্থিরতা কাজ করে। পরে উনি ওনার বাসায় চলে আসে মেয়ে আর বউকে রেখে এসে। বাসায় আসার পর এক পর্যায়ে আপুর প্রতি যে টানটা ছিল সেই টানটা সে আস্তে আস্তে কমতে থাকে। কমতে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওইদিকে আপু রাগারাগি করে বলে যে তাদেরকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু ভাই কেন জানি আর আনতে চায় না ওদেরকে। একদিন ভাই তার মেয়েটাকে দেখতে যায়, যেহেতু সন্তান যত যাই হোক নিজের সন্তানকে দেখতে যাবেই। যাওয়ার পর জেরিন আপু তার হাসান ভাইয়ের মধ্যে বিশাল ঝগড়া হয়। এক পর্যায়ে ডিসিশন হয়ে যায় যে তারা ডিভোর্স দিবে। বাইরে থাকলে হাসান ভাই যতটা ভালো, বাসায় গেলে জেরিন আপুর সাথে ততটাই খারাপ ব্যবহার করছে। এতক্ষণ সবাই ব্যাপারটা নর্মালি নেই,
কেননা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন টুকিটাকি ঝগড়া লাগে, তো তাদের যে ঝগড়াটা খুব খারাপ পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে হাসান ভাই রাগারাগি করে বলেই ফেলে যে ঠিক আছে, আমি কাল পরশুর ভেতরে ডিভোর্সের কাগজ পাঠাবো। এই কথা বলেই হাসান ভাই তাদের বাসা থেকে চলে আসে। আসার পর হাসান ভাই ওনার মায়ের কাছে যায়। 2-3 দিন কাটে। ওনার মায়ের সাথে এর মধ্যে খুব ভালো সম্পর্ক। উনি তখন ওনার মায়ের কথা ছাড়া চলতোই না। জেরিনাপুর গার্ডিয়ান হাসান ভাইয়ের ভাইকে ফোন দেয়। হাসান ভাই ফোন ধরে না। 2-3 দিন হয়ে গেল। জেরিনাপুর আব্বু হাসান ভাইয়ের বাসায় আসে। তখন আপুর আব্বু আসলে হাসান ভাইয়ের মাকে আসলে তার হাসান ভাইয়ের মা খুব অপমান করে। হাসান ভাই নিজে দাঁড়িয়ে থেকে তার আম্মাকে দিয়ে অপমান করায়। একটা পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের ডিভোর্স হওয়ার পরে হাসান ভাই ডিপ্রেশনে চলে যায়। এর মধ্যে তার মা যে মেয়েটাকে আগে পছন্দ করতো, মানে মোটামুটি টোটাল 2 বছর কেটে যায় তাদের সংসারের। 2 বছর পর তাদের ডিভোর্সটা ফাইনাল হয়। ডিভোর্স হওয়ার পরে হাসান ভাইয়ের মা দেরি না করে 10 থেকে 15 দিনের মাথায় হাসান ভাইকে আবার বিয়ে করিয়ে দেয়। তাও বিয়ে করায় সেই মেয়েটাকে যাকে প্রথমে তার মা বিয়ে করাতে চাইছিল। সেই মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করার পরের দিন তাদের ভালোই যাচ্ছিল। এর মধ্যে হাসান ভাই যত যাই হোক তার সন্তানের জন্য খারাপ লাগতো, বেশ খারাপ লাগতো। তিনি স্মার্ট ছিলেন। ওনার মনের মধ্যে অনেকটা অশান্তি কাজ করত। তিনি সিদ্ধান্ত নেন তিনি 40 দিনের জন্য চিল্লায় যাবে। তার একটা কলিগ ছিল, সে বলল, হাসান ভাই আমি চিল্লায় যাবো, আপনি আমার সাথে যাবেন নাকি দাওয়াতি কাজে? উনি আসলে ওই দিন কি মনে করেন অশান্তির কারণে বলে যে হ্যাঁ আমি যাব। তাদের ডিভোর্স হওয়ার পর থেকে হাসান ভাইয়ের খুব কষ্ট লাগতো আপুর জন্য, অনেক মায়া লাগতো। এমনকি আপুকে দেখতেও গেছে 2 বার, কিন্তু আপু দেখা করেনি। যেহেতু উনি বিয়ে করে ফেলেছে, আপু আর বিয়ে শাদী করেনি। এটুকু বলে দেয় যে আমি পরপুরুষের সাথে দেখা করব না। অনেকটা অভিমানের উপর থেকে যাওয়া হয় আর কি। এরপর হাসান ভাই 40 দিনের জন্য খুলনায় চিল্লায় চলে যায়। যারা চিল্লায় যায় তারা এক জায়গায় থাকে না, কয়েক জায়গায় ঘোরে। পরে খুলনার বাগেরহাটে ওইখানে এক মসজিদে চিল্লায় যায়। এক ভাইয়ের সাথে পরিচয় হয়। সেই ভাইটা দাওয়াতি কাজে আসছে। ওনার সাথে হাসান ভাইয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। পরে সেই ভাইটা একদিন কথায় কথায় জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, আপনাকে সবসময় আনমনা দেখি কেন, মন খারাপ করেন, কান্নাকাটি করেন, কি হয়েছে ভাই আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। পরে হাসান ভাই সব কিছু বলে যে ভাই আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য খুব কষ্ট লাগে। তাছাড়া আমি তো বিয়ে করে ফেলেছি, আমার মা বিয়ে করে দিয়েছে। আমার বর্তমানে যে ওয়াইফ তাকে আমার সহ্য হয় না। আমি সংসার করবো কি, আমার বাচ্চার জন্য আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। পরে ওই ভাই বললো যে ভাই ডিভোর্সটা কেন দিলেন, কি নিয়ে দিলেন? পরে হাসান ভাই বললো যে ভাই তেমন কোনো বড় রিজন না, আমাদের মধ্যে টুকটাক ঝগড়া হতো, আমাদের কথাবার্তা এমন পর্যায়ে চলে যেত যে ছোট ছোট বিষয় নিয়ে তুমুল পর্যায়ে ঝগড়া হতো। এক পর্যায়ে আমি রাগের মাথায় ডিভোর্সটা দিয়ে দিই। পরে সেই ভাবলো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে রাতে দেখা করবেন, আমি আপনার বিষয়টা একটু দেখবো। পরে হাসান ভাই বললো যে ভাই ঠিক আছে, আপনি যেহেতু আমার বিষয়টা দেখছেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, তারপরে আপনি যেহেতু যাই চাইছেন দেখেন কি হয়েছে। রাতে সে ভাই তদবির করার পর ফজরের টাইমে সেই ভাই হাসান ভাইকে ডাকে। ফজরের শেষে কিছুটা টাইম ছিল ওনার কাছে, আবার একসাথে রান্না করে একসাথে খায়। তো ওই সময়টা অনেকটা কোরআন পড়ে জিকির পড়ে, যে যতটুকু পায় ততটুকু আমল করে। পরে সেই ভাই বলে হাসান ভাই আপনার পরিবারের উপর তো ব্ল্যাক ম্যাজিক করা, আমি আপনাকে একজনের ঠিকানা দিই, আপনি ওখানে যান। যদিও আপনি বিবাহ করে ফেলেছেন, তারপরও আপনি এখানে গিয়ে যান, দেখেন কি হয়। পরে হাসান ভাই ভাবে ব্ল্যাক ম্যাজিক কে করবে। পরে সেই ভাই বলে যে যেই করুক, কেউ তো একজন করেছে, আমি তো আর এমনি তেমন কিছু করতে পারি না, আপনি এই ঠিকানা মতো যান, গিয়ে ওনাকে দেখান। এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটতো, হাসান ভাই যখন চাইতো যে ওনার ওয়াইফের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, ঠিক পরক্ষণই আবার মেজাজ খারাপ হয়ে যেত, বলতে গেলে ঘৃণা কাজ করতো। ঘৃণা এমন পর্যায়ে চলে গেছে, ওই সময় যদি তার কাছে কোনো কেউ ফ্রেন্ড সার্কেল বা কেউ বলতো যে কিরে তোর মেয়ের কি খবর, জেরিনাপু কেমন আছে, তখন ওর রাগ হয়ে যেত। উনি ভাবলো যে আসলে তো আমার আর ওর মধ্যে তো এমন কোনো ধরনের ঝগড়াই হয় নাই, বা এমন কিছু হয় নাই। যখন থেকে আমার বন্ধুদের সাথে মিশছে আর সেই বামন লোকটা দেখতো, তখন থেকে তো প্রবলেম শুরু হয়। পরে হাসান ভাই মনে মনে টার্গেট করে ফেলছে যে এটা আর কেউ না, আমার মাই করেছে। এত কিছুর পরে তার মাথায় একটা কথা আসে যে এই ডিভোর্স একমাত্র লাভটা কার হয়েছে, তার মায়ের। কারণ তার মা তার মন মতো মেয়ে বিয়ে করাতে পেরেছে, এইটুকুই তো তার মা সব সময় চেয়েছে। এখন ওই মেয়ের বাসা থেকে অনেক কিছু দিয়েছে। তারপর সে চিন্তা করলো, তার মন স্থির করলো, চিল্লা শেষ করে বাসায় আসলো। বাসায় আসার পরে হাসান ভাই তার আম্মাকে ডাকলো। ডাকার পরে বলল যে আম্মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা হচ্ছে এরকম, তুমি তো আমার মা, তোমাকে কিভাবে কথাটা বলবো। পরে হাসান ভাই বলল যে আম্মা, আমি তো তোমার মা, আমি তো তোমার বোন, তুমি তো আমার মা, তুমি তো আমার 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 বোন
আচ্ছা মা, তুমি কতটা নিচে নামতে পারো তোমার স্বার্থের জন্য? ওনার মা এই কথা শুনে বলছে কি সব আবল তাবল বলতেছিস তুই? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? চিল্লা যায় মানুষ ভালো ভালো কথা শেখার জন্য, তুই দেখি ওখানে উল্টা কথা শিখে আসছিস। পরে হাসান ভাই বলে যে না মা, আমার সাথে জেরিনের ডিভোর্স হওয়াতে সবচেয়ে বেশি লাভ কিন্তু তোমারই হয়েছে। তোমার সম্পত্তির দরকার ছিল, জিনিসপত্রের দরকার ছিল খুব। আমার ওইটুকু দুধের বাচ্চা সহ আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে কি খুব বেশি ঝামেলা ছিল আম্মা? ওনার আম্মাকে কথাগুলো বলতে বলতে উনি এক প্রকার প্রচণ্ড কান্নাই করে দেয়। পরে তার মা বলে আমি হয়তো টুকটাক পীর আউলিয়া মানি, তার মানে এই না যে আমি আমার ছেলের সংসার ভাঙার জন্য এই কাজ করব। আমার রাগ ছিল, আর রাগ থাকাটা কি স্বাভাবিক না? কিন্তু আমি তোর সংসার ভাঙবো এই কথাটা কেমনে ভাবলি? এই কথা শুনে হাসান ভাই আসলে বিশ্বাস হয় না, উনি কথাগুলো বিশ্বাস করতে পারে না। এর একদিন পরেই সেই চিল্লার যে ভাইটা ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী হাসান ভাই যায়। সেটা কাকরাইলের একজন আলেমের ঠিকানা ছিল। পরে ওনার কাছে যায়, যাওয়ার পর সেই আলেম যেটা জানায়, এই কাজটা করেছে আপনার ছোট বোন মারিয়াম। সে কোনো এক কবিরাজ বা তান্ত্রিক যাই হোক তার কাছে যায়। আপনার সংসার ভাঙার কাজ শুরুতেই তিনি করেছেন। বিয়ের আগে আপনার ওয়াইফের উপর ব্ল্যাক ম্যাজিক করে যাতে সে ভয় পায় আপনাকে বিয়ে না করে। বিয়ের পর সেই বামুনগুলোকে দিয়ে আপনার স্ত্রীর চুল কাটিয়ে নিয়েছে, আর স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে যাতে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে, যাতে আপনাদের সংসারটা ভেঙে যায়। যখন আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করতো, তার কিছুদিন পরেই আপনারা আবার সমঝোতা চলে আসতেন। তখন তারা দেখলো যে আপনাদের মধ্যে শুধু ঝামেলাই হচ্ছে, কিন্তু ছাড়াছাড়ি হচ্ছে না, আর আপনার ওয়াইফও আপনাকে ডিভোর্স দিচ্ছে না। এরপর তারা যেটা করলো, তারা সরাসরি এবার আপনাকে ব্ল্যাক ম্যাজিক করলো। যখন আপনার ওয়াইফ প্রেগনেন্সি অবস্থায়, তখন আপনার ওয়াইফকে তো করেছেই, এবার আপনাকে করে যাতে আপনার মন থেকে তাদের প্রতি মায়া মহব্বত কমে যায়। এইটার জন্য আপনি আপনার ঘরে যাবেন, গিয়ে খুঁজে দেখবেন, আপনার বিছানার তোষক বা চাদরের নিচে খুঁজবেন। যদি কিছু পান তাহলে সেটা আমাদের কাছে নিয়ে আসবেন, বাকিটা দেখব। আর এর মধ্যে আমি যতটুকু পারি যা পারি দেব। হাসান ভাই কথা শোনানোর মাথার উপর আকাশ ভেঙে পড়ল। উনি মানতেই পারছে না যে কাজটা তার ছোট বোন করেছে। যে বোনকে এত ভালোবাসতো, সেই বোনই আজকে তার সংসার ভাঙার কারণ হলো। পরে হাসান ভাই বাসায় আসার পর মারিয়ামকে আর কিছু বলে না, সোজা তার রুমে গিয়ে রুমে ঢুকে তার বিছানার তোষক সব কিছু উল্টিয়ে দেখে, কিন্তু কোথাও খুঁজে পায় না। যখন কিছু পায় না, তখন ভাইয়া জেরিন আপুকে ফোন দিল যে আমাদের একটা চাদর ছিল না, তুমি বলছো না যে চাদরে কোনো একটা মহিলা সুতা ছাড়া সেলাই করে, ওই চাদরটা কোথায়? আপু বলে যে মরিয়ম যেন কোথায় রাখছে। ওই চাদরটা তো পরে আর ব্যবহার করি নাই, ওইটা আলমারিতে পড়ে আছে। হাসান ভাইয়ের 3 পাটের আলমারি পুরোটাই খোঁজে, কিন্তু সে চাদর আর পায় না। যখন চাদর সে পায় না, তখন সে মরিয়মের রুমে যায়। মরিয়ম বলছে ভাই আমার রুমে কি খুঁজো? উনি তখন খুব রাগে ছিল, মরিয়মকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর ধাক্কা দিয়ে সামনে থেকে সরায়। মরিয়মের পুরো ঘর খুঁজতে থাকে, খুঁজতে মরিয়মের আলমারির মধ্যে দেখে সেই চাদর। পরে হাসান ভাই জিজ্ঞাসা করে তুই এই চাদর কবে নিয়ে এসছিস? পরে মরিয়ম বলে যে ভাবি চলে গেছে তখন, তাছাড়া এই চাদরটা আমার খুব পছন্দ, তাই আমি নিয়ে আসছি। ওই চাদরটা যখন ভাইয়া হাতে নেয়, মরিয়ম পড়ছে না, ওটা থাবা মানে মরিয়মকে দিতে চাচ্ছে না, ওটা থাবা দিয়ে হাত থেকে নিয়ে যায়। তো হাসান ভাই ওনার মার সামনে এসে চাদরটা মেলে। উনি বলে যে মা, মরিয়মকে ধরে নিলে আমি আজকে শেষ করে ফেলবো। পরে সেই চাদরটা উল্টিয়ে দেখে একটা আলাদা ছোট্ট একটা সাদা কাপড় দিয়ে সেলাই করা, আর সেই কাপড়ের মধ্যে কিছু লেখা, আর চাদরের আরেকটা কোনো একটা গিট দেওয়া, আর গিট দেওয়ার মধ্যে জেরিনাপুর যে চুলগুলো ছিল কেটে নেওয়া হয়েছে, সেই চুলগুলো বাঁধা। এর মধ্যে আরও কিছু জিনিস ছিল যেগুলো ভাইয়া জানে না ওগুলো আসলে কি। চাদরের কোনায় জেরিনাপুর চুল দিয়ে গিট্টু দেওয়া। পরে হাসান ভাই ওনার আম্মাকে সব কিছু বলে, আর বলে যে আজ তোমার মেয়ের জন্য আমার সংসারটা ভাঙছে। পরে ভাই চাদরটা সহ আলেমের কাছে যায়, আলেম প্রসেসিং করে সব নষ্ট করে দেয়। এরপর 2 দিন ভাইয়া বাসা থেকে কোথাও গেল না, কারোর সাথে কথাবার্তা বলে না, ঘরে থাকতো, নামাজ কালাম পড়তো। 2 দিন পর তার মা তাকে ডিসকাস করে যে আম্মা আসলে আমি কি করব, আমার ছোট সন্তান আমি কি করব। তখন তার মা জেরিনাপুর কাছে যায়, যে রিকোয়েস্ট করে বলে যে যেহেতু হাসানকে বিয়ে করাই ফেলেছি, ওই মেয়েটাও থাকে, তুমিও থাকো, আর যেহেতু তোমাদের একটা বাচ্চা হয়ে গেছে, সব কিছু আপু শোনে। আপুর মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, যে তার হাজব্যান্ড রিসেন্ট তাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করে ফেলছে, সে সাফ না করে দেয়, তার সংসার আর ফিরবে না। পর আপু ভাইয়াকে বলে যে থাক, আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, তুমি তোমার সন্তানের খোঁজ খবর নিও, আমার লাইফটা যেভাবে যাবে, আমি তোমার লাইফে আর ফিরবো না, যেহেতু তোমার স্ত্রী আছে, আর ওই মেয়ের তো কোনো দোষ নাই।
এটা ছিল আপুর ঘটনা। আসলে ঘটনায় হয়তো ভয়ঙ্কর কিছু নাই, কিন্তু বাস্তব জীবনটা আছে। এই ব্ল্যাক ম্যাজিকের জন্য একটা সুন্দর সংসার নষ্ট হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, সুন্দর থাকা সংসারটা ধ্বংস হয়ে গেছে। হাসান ভাইয়ের সাথে এখন আপুরও যোগাযোগ হয়, মেয়েকে এসে দেখে যায়। আপুর বাসায় তার যাতায়াত আছে, ছোট বউয়ের ঘরেও তার একটা সন্তান হয়েছে। তো এইটা ছিল তার বর্তমান একটা অবস্থা, ফারজান আপুর ঘটনা। আপুর সাথেও কিছু রিসেন্ট ঘটনা আছে, এছাড়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপুর সাথে ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। সীমাপু, আমি বলবো যে ঘটনা ভয়ঙ্কর কিছু লাগে না, বাস্তব জীবনটাই এটা। বাস্তবে এরকমই ঘটে। আমরা বাস্তব জীবনটাকে খুব হেলায় ফেলায় কাটিয়ে দিই, বাস্তব জীবনটাকে আসলে তেমন একটা গুরুত্ব দিই না। বাস্তবতার চাদরে মোড়ানো থাকে সব সত্য, আর অনেক বাস্তবতাকে অনেকে স্বীকার করতে চায় না। আর স্বীকার করতে না চাওয়ার কারণে মানুষের মধ্যে এখনও অনেক কিছু বিদ্যমান। এই অবিশ্বাসটা বিদ্যমান, গায়েবী জিনিসের উপরে কোনো ধরনের বিশ্বাস নাই। এই বিশ্বাস না থাকার কারণে একটা পর্যায়ে আমরা রিগ্রেট করি যে হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার আসলে মূল খেলা আর কি, যে গায়েবী জিনিসটা তো বিশ্বাস করবা না, ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো। মানুষের জীবন যাদের ধ্বংস হয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকে, তারা কিন্তু গায়েবী জিনিসের উপর বিশ্বাস রাখে, কারণ তারা জানে যে কী পরিমাণ পেইনের উপরে যেতে হয়। অনেক অনেক ধন্যবাদ সীমা আপু আপনাকে। আমি পার্সোনালি ভয়ের কিছু নাই, যদি আপনি বলেন আমার ভয়ের অনেক কিছু আছে। তাই যারা নিজেদের সংসারের ঝগড়াঝাটি হচ্ছে, আমিও মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিনা কারণে ঝগড়া হচ্ছে, তারা দেখান, ভালো কাউকে দেখান, দেখে জানার চেষ্টা করেন, রুকিয়া করেন, নিজেদের উপরে আমল করেন, আল্লাহর তৌফিক যাতে বাড়িয়ে দেয়। রেগুলার সূরা মুলক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, রিজিক যাতে বাড়িয়ে দেয়। রিজিক শুধুমাত্র খাওয়ার সাথে রিলেটেড না, রিজিক কিন্তু পারিবারিক সুখ শান্তির উপরেও রিলেটেড। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। আমাদের এই ভূত ইমেল 2.0 এই চ্যানেলেতে অনেকেই তাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছেন, বা তাদের আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছেন। তেমনি আজকে একটি ঘটনা শেয়ার করেছেন। আমি এখন সরাসরি সেই ঘটনায় চলে যাচ্ছি। রাত 12টার পর যদি কখনো একা রাস্তায় বের হও তুমি, আর দেখো 3 রাস্তার মোড়ে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, তাহলে একটাই কাজ করবে, মাথা নিচু করে চলবে, কথা বলবে না। কারণ সে যে কথা বলেছে, সে পরের দিন আর নাকি ওই রাস্তার মোড়ে দেখা সেই বৃদ্ধ মহিলাকে দেখার পরে সে পরের দিন আর সূর্য দেখতে পারেনি, অর্থাৎ তাকে ওই মহিলাটি গায়েব করে দিতেন। চর গোবিন্দপুর গ্রামের রফিক মিয়া একজন সাধারণ মানুষ, বয়স 50-এর কাছাকাছি। সারাদিন মাঠে তিনি কাজ করেন, রাতে ঘরে ফেরেন। জীবনে কোনোদিন ভূত প্রেত এসব বিশ্বাস করেননি ওই ব্যক্তি, বরং যারা এসব বলতেন তাদের নিয়ে তিনি হাসতেন, ঠাট্টা করতেন। সেদিন ছিল বৃহস্পতিবারের রাত। মেয়ের অসুখের খবর পেয়ে পাশেই গ্রাম থেকে হেঁটে ফিরছিলেন রফিক মিয়া। পথ সংক্ষিপ্ত করতে বেছে নিলেন পুরনো একটা মাটির রাস্তা, যেটা সোজা গিয়ে মিশেছেন 3 রাস্তার মোড়ে। ঘড়িতে তখন রাত 12:07। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে একটা জোনাকি জ্বলছে আর নিভছে। বাতাস নেই, অথচ গাছের পাতাগুলো শাঁ শাঁ করে নড়ছে। রফিক মিয়া টর্চ জ্বালিয়ে হাঁটছেন, মাথায় শুধু মেয়ের কথায় ঘুরপাক খাচ্ছেন। তিনি রাস্তার মোড়ে পৌঁছাতেই টর্চের আলো পড়ল একটা অবয়বের ওপর, একজন বৃদ্ধা অবয়ব। তিনি সাদা কাপড় পরে আছেন, মাথায় ঘোমটা। ওই রাতের বেলা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। 1 পা 1 ইঞ্চি তিনি নড়ছেন না, শ্বাস নিচ্ছে কিনা সেটাই বোঝা যাচ্ছিল না। এবার রফিক মিয়া থামলেন। বুকের ভিতরে একটা অজানা শীতলতা কাজ করছে। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালেন, ভাবলেন পাশ কাটিয়ে যাবেন, কিন্তু তখনই ওই বৃদ্ধা মুখ তুললেন। চোখ দুটো দেখা গেল না, শুধু অন্ধকার, মুখে কোনো ভাব নেই, কিন্তু ঠোঁট নড়ছে। বৃদ্ধা বলল, বাবা একটু দাঁড়াও। গলার স্বর স্বাভাবিক, কিন্তু সাধারণ বৃদ্ধ মহিলার মতো কণ্ঠ ছিল না ওটা।
রফিক মিয়া মানুষটাকে চিনলেন না, কিন্তু বুকের ভিতর কিছু একটা বলছিল, সরে যাও, এখনই সরে যাও। মানে আমার আত্মা আমাকে এরকম সিগন্যাল দিচ্ছিল মনে হচ্ছে। তবু আমার পা আটকে গেল সেখানে। সমাজের শিক্ষা, বড়দের সম্মান, এতদিনের অভ্যাস থামিয়ে দিল তাকে। রফিক মিয়া ঘুরে দাঁড়ালেন, বললেন, কি হয়েছে মা? এত রাতে এখানে একা কেন আপনি? বৃদ্ধা একটু হাসল। সেই হাসি দেখে রফিক মিয়ার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো উপক্রম হইল। কারণ হাসলেও তার দুই চোখ হাসেনে, শুধু তাকিয়েছিল তার চোখ স্থিরভাবে, নিষ্প্রাণ এইরকমভাবে। বৃদ্ধা আস্তে আস্তে কথা বলল, তুমি তো কথা বললে বাবা, এখন তো তোমাকে যেতেই হবে। রফিক মিয়া বুঝলেন না কথাটার মানে কি। পরের দিন সকালে তার পরিবার বুঝল। কেমনে বুঝলো? ফজরের আজানের পর রফিক মিয়ার স্ত্রী করিমন, এই করিমন বেগী লক্ষ্য করলেন তার স্বামী ঘরে নেই। ভাবলেন হয়তো আগেই বের হয়েছেন কোনো কাজে, কিন্তু দুপুর হলো, বিকেল হয়ে গেল, রফিক মিয়া বাড়ি ফিরল না। প্রতিবেশীরা খুঁজতে বের হলো। 3 রাস্তার মোড়ে গিয়ে সবাই থমকে দাঁড়ালো। রফিক মিয়া পড়ে আছেন রাস্তার মাঝখানে, চোখ খোলা, মুখে কোনো যন্ত্রণার কোনো ছাপ নেই, যে খুব কষ্ট পেয়ে মারা গেছে এমনও না। এরপর তাকে দেখে মনে হচ্ছিল তিনি ঘুমিয়ে আছেন, কিন্তু শরীরটা অনেক ঠান্ডা। অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছেন ডাক্তাররা এসবই বলছেন। কিছু ডাক্তার বলছেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু গ্রামের বুড়ো মানুষরা চুপ করে রইলেন, কিছুই বললেন না। তারা কিন্তু এই বিষয়টা জানতো। এই মোড়ে, 3 রাস্তার মোড়ের কথা তারা বহু বছর ধরে জানতো। চলুন এই গ্রামের পুরনো ইতিহাস আমরা একটু জেনে আসি। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম দাদা। তার বয়স এখনও 90-এর উপরে। তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু তিনি চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু এই মোড়ের কথা উঠলে তার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। রফিকের মৃত্যুর খবর শুনে দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, আমি জানতাম আবার হয়েছে। সবাই তাকে ঘিরে ধরল এই কথা শুনে। তখন করিম দাদা বলতে শুরু করলেন, এই মোড়ের বয়স কমপক্ষে 100 বছর। আমার বাবার আমলে এখন একটা ঘর ছিল, মানে আমার বাবার। সেই ঘরে থাকতো একটা বৃদ্ধা মহিলা, নাম ছিল জমেলা। সন্তানহীন, স্বামীহীন, তিনি একা। গ্রামের কেউ তাকে দেখতো না, অচোখে পড়লে কেউ খোঁজ নিত না। শেষমেশ এক বৃষ্টির রাতে একা ঘরে সে মারা গেল। 3 দিন পর মানুষ জানলো। করিম দাদা থামলেন, তারপর বললেন, মরার আগে নাকি বলে গিয়েছিলেন, আমি একা মরলাম, তোমরাও মরবে এখানে একা। আমি যাব না এই মোড় ছেড়ে। যখন গ্রামের সে বৃদ্ধ করিম দাদা এইভাবে উপস্থাপন করলো, তখন এই কথার উপর আরও অনেক রহস্য একবারে গভীর হয়ে গেল। রফিকের ছেলে সাকিব, তার বয়স ছিল 18 বছর। বাবার মৃত্যুর পর সে চুপ হয়ে গেল, কিন্তু মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে চায় সেই বৃদ্ধা আসলে কি চায়। পরের বৃহস্পতিবার রাতে এইবার করিম সাহেবের ছেলে সাকিব একাই বের হলেন ওই 3 রাস্তার মোড়ে যাবে। হাতে একটা তাসবিহ, বুকে সাহস আর মাথায় প্রশ্ন নিয়ে রাত 12:05 আগে সেই মোড়ে গিয়ে পৌঁছালো। দাঁড়িয়ে রইল, অপেক্ষা করলো। ঠিক 12টার সময় বাতাস বন্ধ হয়ে গেল, জোনাকিগুলো নিভে গেল, আর দূর থেকে সেই বৃদ্ধা দেখছে সাকিবের দিকে। সাকিব দাঁতে দাঁত পেশিয়ে দাঁড়িয়ে রইলেন, মুখ খুললেন না। বৃদ্ধার কাছে এলো, মুখ তুলল এবং একই অন্ধকার চোখ, বলল, বাবা একটু কথা বলবে আমার সাথে?
সাকিব কিছু বলল না, শুধু তাসবিহ পড়তে লাগলেন মনে মনে। বৃদ্ধার মুখের হাসি মিলিয়ে গেল, এবার তার চেহারা বদলাতে লাগলো। সাদা কাপড়ে কালো হয়ে গেল, মুখের চামড়াগুলো টান টান হয়ে গেল, গলার স্বর ভেঙে গেল এবং এরপর সে বলল, কথা না বললেও চলবে, শুধু ভয় পাইলেই হয়। সাকিব টের পেল তার পা আর নড়ছে না, শরীর জমে গেছে। চোখের সামনে বৃদ্ধার চেহারা ঘুরছে, মাথার ভিতর একটাই কথা বাজছে, বাবা এখানেই পড়েছিল। সাকিব বারবার চিন্তা করছিল, আমার বাবা এইভাবেই এখানে পড়েছিল, বাবা এখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই দূর থেকে ফজরের আজান ভেসে এলো। অনেকক্ষণ যাবৎ তিনি সেখানে তার পা আটকে ছিল, কিন্তু কথা না বলায় ওকে কিছুই করতে পারেনি। দূর থেকে আজান ভেসে আসার সময় একটাই আজান, ভোর হওয়ার আগে আজান। বৃদ্ধা থমকে গেল, তার শরীর কাঁপতে লাগলো, সাদা কুয়াশার মতো ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। হঠাৎ আজান, সে সহ্য করতে পারল না। যাওয়ার আগে শুধু একটা কথা বলল, আজ বাঁচলি, কিন্তু এই মোর থাকবে, আমিও থাকবো। তারপর কিছুই নেই, শুধু মাঝরাতের বাতাস। সাকিব মাটিতে বসে পড়ল, হাত কাঁপছে, কিন্তু সে বেঁচে আছে। সেদিনের পর সাকিব গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে ওই মোড়ে নিয়ে গেলেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করা হলো সেই মোড়ে বসে। আর কিছু ছাত্রদেরকে নিয়ে দোয়া পড়া হলো। সেই রাতের পর থেকে কেউ আর সেই বৃদ্ধাকে দেখেনি, কিন্তু কারণ করিম দাদা বলেছেন একটাই কথা, রোকাইয়া দিয়ে হয়তো থামানো গেছে, কিন্তু যে একবার এসেছে সে পুরোপুরি যায় না, শুধু অপেক্ষা করে। তুমি যদি কোনো দিন রাত 12টার পর 3 রাস্তার মোড়ে যাও, ওই বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে অবশ্যই কথা বলো না, পা চালিয়ে পার হয়ে চলে যাও। তো শুরুতে আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন আফরিন আপু। ঘটনাটা কোথায় ঘটেছে সেই স্থানের নাম তিনি বলতে মানা করেছেন। তো মূলত ওনার খালার সাথে ঘটনাটা ঘটে 1980 সালে ওনার নানা বাড়িতে। তো এখনই সেই খালার সাথে জিনের আসক্ত এটা বিদ্যমান আছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো 80 সালের দিকে ওনার নানা বাড়ি যেখানে ছিল তার ঠিক পাশেই ছিল একটা ডুমুর গাছ। তো এই ডুমুর গাছে যে জিনের বসবাস ছিল সেটা ওনার নানা বা নানা বাড়ি কেউ জানতো না। তো কোনো একটা কারণে সেই ডুমুর গাছটা ওনাদের কেটে ফেলতে হয় এবং এটার যে প্রভাব, সেই প্রভাবটা পড়েছিল ওনার নানার 5 নম্বর সন্তান মানে আফরিন আপুর ছোটো খালার উপর। তো ওনার খালা দেখতে বেশ সুন্দর ছিল এবং ওনার বেশ লম্বা লম্বা চুলও ছিল এবং খুব ফর্সা ছিলেন তিনি। তো তখন তার বয়স তো খুব কমই ছিল। তো কোনো একদিন মানে সেই ডুমুর গাছ কাটার পর 2-1 দিন পর সম্ভবত হবে, তো ওনার মানে আফরিন আপুর যে মা, ওনারা 5 ভাই বোন, ওনার গৃহস্থের কাজ করতো এবং কোনো একটা দিন ওনার কাজ শেষ করে এরকম সন্ধ্যার আগে দিয়ে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পর আফরিন আপুর নানি উনি ওনার 5 সন্তানের জন্য একটা বাটিতে, আলাদা আলাদা বাটিতে চাল ভেজে রেখেছিল খাওয়ার জন্য। তো সবাই এরকম খাচ্ছিল সন্ধ্যার আগে দিয়ে, ওরা যেহেতু কাজ শেষ করে এসেছে। কিন্তু ওনার যে ছোটো খালা মানে আফরিন আপুর যে ছোটো খালা তিনি খাচ্ছিলেন না। অনেকক্ষণ ধরে যখন তিনি খাচ্ছিলেন না তখন ওনার মা বলছে যে কি তুই খাচ্ছিস না কেন? তো উনি নাকি ওই ছোটো খালা নাকি ওনার মায়ের দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়েছিল এবং কিছু বলতেছিল না। হঠাৎ করে উনি যে বাটিটা ছিল বাটিটা মুখের মধ্যে মানে কামড় দিয়ে নিয়ে উনি কুকুর যেরকম হাঁটে সেরকম হেঁটে নাকি বিলের দিকে চলে যাচ্ছিল। সবাই প্রথমে এটা খেয়াল করে নেয়, যখন দেখছে যে আস্তে আস্তে সে অনেক দূর এরকম চলে যাচ্ছে তখন ওনার পিছু নেয়, ওনার অন্যান্য ভাই বোনরা এবং ওনার মা ওনারা পিছু নেয় এবং দৌড়াতে থাকে। কিন্তু দৌড়ায় সেই খালার সাথে পারছিল না। একটা পর্যায়ে যখন এরকম সমস্যা মানে এরকম যখন ওরা দেখছে এবং এটাও খেয়াল করতেছে যে বাটির থেকে কোনো চাল পড়তেছে না, বাটিটা সেই খালা উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। অনেক দূর যখন চলে যায় মানে 1 গ্রাম থেকে যখন আরেক গ্রাম মানে বিল পার হয়ে একটা সাইড আরেক গ্রামে চলে যাবে, তখন কিছু কৃষাণ আসতেছিল অপোজিট সাইড থেকে। তখন অনেক কৃষাণরা এই আফরিন আপুর ছোটো খালাকে কোনো রকম ধরার পরে ওনার মানে বাবা মানে ওনার ভাই বোনের কাছে তুলে দেয়
এবং তারপর ওনারা খুব জোর করে সেই খালাকে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পর ওনারা একটা জিনিস খেয়াল করে যে সেই বাটি থেকে কোনো চাল পড়তেছিল না, যা আগে যেরকম আগে ভরপুর ছিল সেরকম ভরপুর অবস্থায় বাটিতে খাবারটা ছিল। যা হোক, তখন সেই খালাকে গোসল করানো হয় এবং ওনার যখন এরকম গোসল করানোর পর ওনার মানে বাবা মানে আফরিন আপুর নানা উনি বুঝে যায় যে কোনো একটা কিছু হয়তো বা ওকে খারাপ কিছু হয়তো বা আসর করছে। যাই হোক, এটা করার পরে আফরিন আপুর খালার মধ্যে বেশ কিছু আজব আজব ঘটনা ঘটতে থাকে। ঠিক তার কয়েকদিন পরেই দেখা গেল যে আফরিন আপুর খালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরা গ্রামে ওনাকে খোঁজাখুঁজি করা হয়, পুলিশকেও জানানো হয় এবং এলাকায় পুরো মাইকিং করা হয়, কিন্তু কোথাও ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ওনাদের এক নিকটাত্মীয় দেখে যে সেই আফরিন আপুর নানা বাড়ির পাশে আর একটা তাল গাছ ছিল, তাল গাছের উপরে কেউ একজন বসে আছে। সেটা ঠিক মাগরিবের পর দেখতে পায়। যখন এরকম দেখতেছে বসে আছে চুলগুলা ছাড়া অবস্থায়, তখন সবার সন্দেহ হয় এবং নিচের থেকে যখন টর্চ দিয়ে আলো মারা হচ্ছিল তখন দেখতেছে যে হ্যাঁ, এটা সেই খালা, উনি বসে আছে। তো তারপরে আশেপাশে যারা লোকজন ছিল তারা ঠিক তাল গাছটার আশেপাশে খুব খড়খুঁটা দিয়ে মানে ভরপুর করে ফেলে, যাতে ওনাকে নামাতে গেলে দেখা যায় যদি পড়েও যায় যাতে ব্যথা না পায়, যে জন্য আর কি। তো তারপর সেই আফরিন আপুর খালাকে কোনো রকম মানে বাঁশ দিয়ে মনে হয় নিচের থেকে নাড়া দেওয়া হয় গাছটার মধ্যে, তারপর উনি আস্তে করে পড়ে যায় এবং সেই খড়কুটার মধ্যে পড়ে। মানুষ ওনাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে এবং উনি কীরকম মানে পড়ে যাওয়ার পর থেকে ওনার সেন্স ছিল না। তো ঠিক তারপরে যখন ওনার সেন্স আসে তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় গেছিলে, কী হয়েছিল, কিন্তু উনি কিছুই বলতে পারে না। তারপর ঠিক করে যে গ্রামবাসী যারা ছিল বা আত্মীয় স্বজন যারা ছিল সবার পরামর্শে সেই আফরিন আপুর নানা উনি ঠিক করে যে একটা হুজুর দেখাবে এবং হুজুরকে মানে বিভিন্ন হুজুর দেখায় ওনারা, কিন্তু আসলে একটা ভালো হুজুরের কাছে যখন ওনারা যায় তখন সেই হুজুরটা বলে যে দেখেন সমস্যাটা আপনারা নিজেরাই জানেন। তখন উনি বলে যে সেই ডুমুর গাছটা কাটার পর থেকেই কোনো একটা জিনের প্রভাব আছে ওনার উপরে, তো এটা তো আসলে সমস্যার সমাধান আসলে করা যাবে কি যাবে না জানি না, তবে যেটা সম্ভব হয় মানে যেটা পারেন আপনারা আপনাদের মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। তখন সেই খালাকে সেই আফরিন আপু নানি বাড়ি থেকে কয়েকটা গ্রাম দূরে কোনো একটা বাড়িতে এরকম বিয়ে দিয়ে দেওয়া হয় এবং দূরত্বটা ছিল এরকম যে আফরিন আপুর নানা বাড়ি থেকে সেই খালা শ্বশুর বাড়ির দূরত্ব ছিল মানে হেঁটে গেলে 45 মিনিট লাগবে সময় এরকম। যাই হোক, এরকম তো বিয়ে দিয়ে দেওয়া হয়, বেশ কয়েকদিন ভালোই ছিল। হঠাৎ করে একদিন ওনার নানা ফজরের নামাজের পর দেখতেছে যে তাল গাছটা যেটা আমাদের বাড়ির পাশে ছিল সেখানে সেই খালা উনি মানে আফরিন আপুর খালা উনি নিচে শুয়ে আছে। এটা ফজরের নামাজের পর দেখতেছে। তো এটা দেখার পর উনি যখন কাছাকাছি যায় তখন ওই খালাকে বাসায় নিয়ে আসে এবং আনার পর জিজ্ঞাসা করা হয় তুমি কীভাবে এখানে আসছো, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরকম যখন ওনার শ্বশুর বাড়িতে মানে এরকম যখন খালামাকে পাঠাতে এরকম তখন সবাই বুঝে যায়, শ্বশুর বাড়ির সবাই বুঝে যায় যে খালার মধ্যে একটা সমস্যা আছে। ব্যাপারটা খুব জানাজানি হয়ে যায় এবং ওনারা এখন মানে আফরিন আপুর নানা এবং শ্বশুর শাশুড়ি ওনারা যারা আছে মানে ওই খালা শ্বশুর শাশুড়ি যারা আছে ওনারা মিলে মানে এটা বিভিন্ন ফকির কবিরাজ দেখায়, কিন্তু সবার একটাই কথা যে এটা আসলে খুব একটা সমস্যার সমাধান হবে না। এটা মানে যারা দেখিয়েছিল তারা হয়তো বলেছে যে তাদের দ্বারা হবে না এবং বড় কোনো হুজুর যদি পারে সেটা সমাধান হয়তো বা করলেও করতে পারে, কিন্তু ওনারা নাকি এরকম অনেক বড় হুজুরের কাছে যায় সেই মানে সেই 80-81 সালের দিকে, তখন নাকি এটা সমাধান ওরা করতে পারে না। তো আস্তে আস্তে তো এরকম হয়ে যাচ্ছিল, কিন্তু মানে মাঝে মাঝে সমস্যাগুলো হতো। তারপর আফরিন আপু বলে যে ভাই তারপর আমার একটা সময় হয়ে যায় আমার বুঝ হয়, তখন আমি বুঝি যে খালার মধ্যে কোনো একটা সমস্যা আছে। তো তখন তিনি একদিন কোনো এক সময় সে আফরিন আপু তিনি তার খালার বাড়িতে বেড়াতে যাবেন। খালাও তাকে খুব আদর যত্ন করতো, আর বিষয়টা এমন না যে খালার সাথে সবসময় জিন থাকতো, মাঝে মাঝে নাকি এরকম সমস্যা ফিল করতো। যেরকম একদিন খালার বাড়িতে যখন যায় সেই খালা ওনার জন্য পিঠা বানিয়ে মানে রান্নাঘরে পিঠা বানাবে এমন একটা মুহূর্তে আফরিন আপু নাকি সেই মুহূর্তে রান্নাঘরে ছিল। উনি স্পষ্ট শুনে যে রান্নাঘরে পিছন দিয়ে মানে রান্নাঘরের পিছনে একটা জানালা সবসময় আটকানো থাকতো, কারণ একটা পিছনে একটা পচা পুকুর ছিল, সেই জানলা দিয়ে নাকি আওয়াজ আসতো, মানে একটা পুরুষ কণ্ঠ একটা আওয়াজ, মানে অনেক সময় চিকন গলায় কথা বলে না সেরকম আওয়াজ আসতেছে যে ওনাকে খাওয়া চেত আর কি, যে এরকম আমাকে পিঠা দে তোরা পিঠা বানাইছিস এরকম নাকি বলতো। এটা নাকি আফরিন আপু নিজের কানে উনি শুনেছিল। তো তারপর থেকে তো আফরিন আপু নাকি ওনার খালা বাসা যেতে খুব ভয় পেত এবং তবুও উনি মাঝে মাঝে এরকম আসা যাওয়া করতো। তো এরকম এটাও হয়েছিল যে আফরিন আপুর খালাকে মাঝে মাঝে ওনার যেখানে উনি সে খালা যেখানে বাসা থাকতেন সেই বাসার আশেপাশে সেখানে আরেকটা ভালো পুকুরও ছিল, সেই পুকুরের পাশে একটা টিউবওয়েলে যখন উনি পানি আনতে যেতেন মাঝে মাঝে
সেখানে নাকি কাদা মাখা অবস্থায় ওনাকে পড়ে থাকতে মানে পাওয়া যেত আর কি। যখনই তিনি সন্ধ্যার পর বা আগে পরে যখন তিনি পানি আনতে যেতেন টিউবওয়েল থেকে, তো ওনাকে আশেপাশে এরকম মানে কাদা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যেত আর কি। তো এরকম যখন হচ্ছে ওনার খালু, তারপরেও নাকি মানে উনি হুজুর দেখান, কিন্তু হুজুরে আসলে কোনো সমস্যার সমাধান হয় না। তো একদিন একটা ঘটনা ঘটে, সন্ধ্যা ঠিক 7টা বাজবে, তখন ওনার খালামণি টিউবওয়েলের পাশে যে এই জায়গাটা ছিল, উনি পুকুর, নতুন যে পুকুরটা ওনাদের আছে সেই পুকুরের পাশে টিউবওয়েলের ওখানে যিনি যান এবং পানি আনতে যাবেন, হঠাৎ ওনার হাজব্যান্ড মানে খালু, উনি আফরিন আপুর খালু খেয়াল করতেছে দূরের থেকে যে ওনার স্ত্রী মানে সে খালা, উনি হঠাৎ করে যেন তলায় যাচ্ছে, মনে হচ্ছে যে উনি ওনাকে একটু টানতেছে মানে পুকুর থেকে। এটা দেখার পর যখন সেই খালাকে ধরতে যাবে, তাড়াহুড়া করে যায়, টানতে যাবে সেই খালু, টানাকে টান টেনে টেনে তুলবে, দেখতেছে প্রচণ্ড ভারী, উনি একা পারতেছিল না। চিৎকার দেওয়ার পর তার পাশে তো অনেক লোকজন আসে এবং সেই খালাকে তুলে ওনাকে ঘরের মধ্যে আনা হয়। আনার পর দেখতেছে যে ওনার মুখের ভিতরে প্রচণ্ড বালি এবং মুখ থেকে যদি প্রপার বালি বের হচ্ছে। তো এটা ঘটার পরে তখন তো মানে বুঝে যে হয়তো খারাপ কিছু আবার ওনাকে আসর করছে। যাই হোক, তো এটা করার পর ওনাকে ঝাড়ফুঁক দিয়ে নিজেরা ঝাড়ফুঁক দিয়ে একটু ঠিক করার পর আবার কয়েকদিন ভালো ছিল। ঠিক তার কয়েকদিন পরে বাসায় কেউ নাই, তো ওনারা সবাই অনেক একটা কাজে বাইরে গিয়েছিল, শুধু ছিল আফরিন আপুর এক খালতো বোন, 6 বছরের খালতো বোন এবং সেই খালা। তো খালা উনি হঠাৎ করে সন্ধ্যায় মনে করে যে ওনার যে কবুতর পালে, উনি কবুতরকে খাওয়া দাওয়া লাগবে, তো উনি ওনার উঠানে কবুতরের জন্য খাওয়া নিয়ে যাচ্ছিল। তো খালার দেবর উনি দূরের থেকে খেয়াল করতেছে যে কবুতরের খোপে খাবার দেওয়ার পরই ওনার ভাবি মানে সেই খালা উনি পুকুর পাড়ের দিকে আবার নিজে নিজে চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে দেখতেছে যে মানে সে দেবর উনি যখন কাছাকাছি যাবে তখন সেই খালাকে দেখতেছে যে উনি উল্টা অবস্থায় টিউবওয়েলের পাশে এখানে একটা মানে পরিত্যক্ত একটা জায়গা ছিল সেখানে পড়ে আছে এবং তাড়াতাড়ি ওনাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং খালাকে এবং উঠানে আনার পরে অনেকে জড়ো হয়ে আসে এবং জিজ্ঞেস করা হয় খালাকে যে আপনি কী সমস্যা, আপনি এখানে বারবার এখানে চলে যাচ্ছেন কেন? তখন সেই খালা বললে আমি কিছুই বলতে পারবো না, আমাকে মনে হলো যে আমাকে কেউ ডাকতেছে এবং আমাকে টান দিয়ে নিয়ে গেল। তো এরকম যখন হচ্ছিল তখন মানে খালু এবার ঠিক করে যে যেভাবেই হোক কোনো একটা সমাধান করতে হবে, নিজেরা এটা সমাধান করবে অথবা হুজুরের মাধ্যমে এটা সমাধানটা করবে। তো উনি একটা মানে হুজুরকে এরকম আবার আনে। তো সেই হুজুর বলতেছে দেখেন ওনার সাথে জিন আছে, এটা ঠিক আছে, কোনো এটা তো সন্দেহের কিছু নাই যে ওনার জিন অবশ্যই আছে। তো এই জিনটার সাথে দেখেন যে আপনারা নিজেরা কথা বলতে পারেন নাকি। তখন সেই হুজুর এটা বলার পর উনি কিছু নিয়ম কানুন দিয়ে যাওয়ার পরে তারপরে যেটা হয় যে সেই খালাকে মানে ওনাদের বাড়ির যে বারান্দা আছে সেই বারান্দায় বসায় রাখে খালু, মানে সেদিনই কোনো রাতের দিক হবে এরকম বসায় রাখতেছে। তো হঠাৎ করে খালু দেখতেছে যে খালার ভয়েসটা জানি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে গলার কণ্ঠ এটা চেঞ্জ হয়ে আসতেছে এবং একটা পুরুষ কণ্ঠ হয়ে যাচ্ছিল। তখন সবাই একটু ভয় পেয়ে যায়, কিন্তু খালু একটু সাহস দিয়ে মানে উনি জিজ্ঞেস করতেছিল যে আপনি কে, মানে খালাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কে। তো খালু বুঝে গেছে যে এই খালার উপরে হয়তো কোনো একটা জিন ভর করছে, যেটা পুরুষ জিন ছিল। তখন খালার ভয়েসটা প্রচণ্ড রেগে গিয়ে বলতেছে যে আমি কে তুই জানিস না, এত বছর ধরে আমি এখানে আছি তাও তুই জানিস না আমি কে। তখন সেই জিনটা বলে যে সে কবে থেকে এখানে খালার উপর ভর করে আসে। তো একটা পর্যায়ে সেই জিনটাকে খালু বলতেছে দেখেন আপনি কেন আমার স্ত্রীকে এরকম ডিস্টার্ব মানে সমস্যার মধ্যে ফেলতেছেন, সে তো এরকম অনেক আগে থেকেও আপনি ওর পিছিয়ে লেগে আছেন, ও তো অসুস্থ থাকে সবসময়, তো আপনি এবার ওকে ছেড়ে দেন, আমাদেরকে একটু একা মানে একটা ভালো থাকতে দেন। তখন জিনটা বলে যে দেখা আমার উপর অনেক অত্যাচার হচ্ছে এবং আমার ঘাড়ে কেউ একজন বালু ফালায় এবং আমি যেখানে থাকি সেখানে গিয়ে প্রস্রাব করে, এই কাজটা যে তোরা করিস এর জন্য আমার খুব সমস্যা হয় এবং এটা কে করে আমি বলে দিতে পারবো। তখন খালু নিজে নিজে চিন্তা করে যে ওনার যে ছোটো মেয়েটা আছে মাঝে মাঝে গিয়ে সেই উঠানে একটা কোনায় গিয়ে এরকম প্রস্রাব করে। তখন খালু বলে যে সেই জিনকে যে আপনি থাকেন কোথায়, তখন সেই জিনটা বলে যে আমি টিউবওয়েলের ওখানে যে একটা বড়ি গাছ আছে তোর বাড়ির সামনে ওইখানে আমি থাকি। তো এটা বলার পর খালু বুঝে যায়, খালু বলতেছে আচ্ছা ঠিক আছে, যেটা হওয়ার হয়েছে, হয়তো আমার ছোটো মেয়ে কাজগুলো করছে, তো আপনি একটু আমার স্ত্রীর উপর থেকে এরকম চলে যান, আপনি এখানে থাকেন না। তখন সেই জিন বলতেছে যে আমি তো এখন আসি নাই, আমি তো সেই মানে ওই ডুমুর গাছের ঘটনাটা বলে যে আমি তখন থেকেই তোর স্ত্রীর উপর ভর করে আসি, আমি তারপরে বাসে এখানে এসে এখানে আশ্রয় নিছি, আমি এখান থেকে যেতে পারবো না। তো অনেক রিকোয়েস্ট যখন খালু করে তখন সেই জিন বলতেছে যে ঠিক আছে আমি ওর উপর আসর করবো না, কিন্তু বিপদ আপদে তোরা আমাকে ডাকতে পারিস, আমি আসলে কোনো খারাপ জিন না, আমি একটু মাঝে মাঝে ভয় দেখাই, কিন্তু একটা কাজ তোদের করতে হবে যে তোর যে ভাষানে বড়ি গাছটা আছে বড়ি গাছের আশেপাশে সীমানা দিয়ে দিবি, যাতে এই বড়ি গাছের উপরে কেউ গিয়ে
কোনো খারাপ কাজ না করে, মানে পেশাব পায়খানা বেরকম যাতে কেউ না করে এবং কোনো বালু যাতে ওখানে কেউ না ছিটায়, কারণ তোরা কিন্তু এখানে প্রায় সময় বালু ছিটাস। তো সেই জিনের কথা অনুযায়ী বড়ই গাছের চারপাশে এরকম বেড়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং দেখা যেত যে মাঝে মাঝে খালা উনি নিজেই অজু করে টিউবওয়েলের ওইখান থেকে অজু করে এসে উনি যখন ঘরে বসতো, বিপদ আপদ যদি কখনো ঘটতো তখন তিনি এই জিনকে হাজির করতেন এবং মাঝে মাঝে নাকি কোনো এই সমস্যার সমাধানগুলো হতো। তো এভাবেই নাকি চলতেছিল। তো একটা ঘটনা ঘটে যেটা গত বছরের ঘটনা। সেই ঘটনাটা আফরিন আপু উনি বলে যে ওনার খালতো ভাইয়ের তখন বিয়ে হবে, তো সেই উদ্দেশ্যে ওনারা 7-8 দিনের জন্য সেই খালা বাড়িতে যাবে। তো সব আত্মীয়স্বজন মানে বিয়ে 2-1 দিন থেকে চলে গেছে, কিন্তু আফরিন আপু উনি এরকম 7-8 দিন থাকবে। তো তখন কিন্তু খালাকে এরকম জিন ওইরকম খুব একটা আসর করতো না, মাঝে মাঝে খালা যদি জিনটাকে ডাকতো তখন নাকি সেই জিন আসতো। তো যা হোক, তো বিয়ে হয়েছে ওনার খালতো ভাইয়ের, তো আফরিন আপুর খালতো ভাইয়ের বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার 3-4 দিনের মাথায় খালতো ভাই কোনো একটা কাজে উনি বাড়ির বাইরে যাবে, তো সেই ভাবিকে রেখে যায়। তো সেই ভাবির সাথে আফরিন আপু রাত্রেবেলা একসাথে ঘুমাতে হবে। তো কোনো এক রাতের ঘটনা, বিয়ের কয়েকদিন পরে, তো আফরিন আপু ওনার ভাবির সাথে শুবে। তো আফরিন আপু বলতেছিল যে ভাই আমি যখন ঘুমাতে যাবো আমার মনে হচ্ছিল যে আমি প্রচণ্ড গভীর ঘুমে, আমি মানে চোখটা মানে ফালাইতে মানে প্রচণ্ড গভীর ঘুমে চলে গেলাম। তো ঘুম থেকে ওঠার পর আফরিন আপু দেখতেছে যে ওনার ভাবি সকাল থেকেই খুব মানে ছটফট করতেছে এবং বলতেছে যে আমি বাসায় থাকবো না, আমি আমার বাসায় যাব, আমার বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তখন ওনার খালা বলতেছিল যে দেখো তোমার জামাই এখনও তো আসে নাই, সে তো এখনও বাইরে আছে, সে 2-1 দিনের মধ্যে আসবে, তারপর তুমি বাপের বাড়ি যাও। এটা নিয়ে নাকি ওনাদের মধ্যে খুব বার্গেনিং চলতেছিল। তখন একটা পর্যায়ে মানে সেই ভাবি উনি থাকবেই না বাসায়, কিন্তু কেন থাকবে না কেউ কিছু বলতে পারে না, উনি প্রায় কান্নাকাটির করে এমন একটা অবস্থা। তো তারপরে সেই ভাবি উনি তখন ওনার বাবার বাড়িতে ওনার ভাইদের খবর দেয় এবং ওনার ভাইরা এসে ওনাকে নিয়ে যায়। তো সেই রাতেই সেই খালা এবং আফরিন আপু, ওনার খালু এবং আরেক খালতো বোন ছিল, আরেক ভাবি ছিল, ওনারা বসে একসাথে খাওয়া দাওয়া করবে। তো কোনো একটা কারণে খালা রান্নাঘর থেকে পাশের ঘরে যাবে, উনি হঠাৎ করে ফিল করতেছে যে ওনার সেন্স মানে উনি হারায় ফেলবে এবং ঠিক উনি সেন্স হারায় ফেলে এবং ওনার খালু গিয়ে তাড়াতাড়ি ওনাকে ধরে। তো খালু একটু অবাক হয়েছে যে অনেকদিন পর খালা এরকম হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, বুঝলো না কী হয়েছে, কারণ উনি মাঝে মাঝে যখন ওনাকে জিন আসর করতো তখন এই সমস্যাগুলো না হইতো। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই নাকি খালার সেন্স আসে এবং সেই খালার চোখ খুলেই বলতেছে যে আমি টিউবওয়েলের কাছে যাবো, আমি অজু করে আসতেছি, তোমরা রুমটা একটু খালি করে এখানে যায় নামাজ বিছায় দাও, একটা সমস্যা হয়েছে বাসায়, জিন আনতে হবে। তো কেউ কিছু আসলে বুঝে ওঠে নাই। তো কিছুক্ষণের মধ্যেই এরকম খালা ওনার রুমে হজু করে আসেন, যায় নামাজ বিছায় বসে। তো আফরিন আপু সেদিন প্রথম প্রত্যক্ষ করে যে কীভাবে আসলে জিন আসে। তো তিনি দেখতেছে খালা যায় নামাজে বসে গেল, খালু একটা সাইডে বসা, ওনার আর বাসার 2-3 জন ছিল ওনারা একসাথে বসা। কিছুক্ষণের মধ্যে নাকি যে বড়ি গাছটা যেখানে, সেখান থেকে খুব জোরে আওয়াজ আসতেছিল এবং রুমের মধ্যে তো আলো নাই বললেই চলে। কিছুক্ষণের মধ্যে এরকম একটা পুরুষ কণ্ঠ খালার উপর এসে ভর করে এবং হঠাৎ করে সেই যখন সে জোরে সালাম দিচ্ছিল তখন সেই খালু সালাম দেয়, খালু বলতেছে যে আপনি আবার আসছেন, কি সমস্যা হয়েছে? তখন সেই জিন বলতেছে যে আপনার বাসার যে বিয়ে হলো, যে আপনার ছোট বউ, আপনার ছোটো ছেলের বউ, তার তো সমস্যা আছে। তখন খালু বলতেছে কি সমস্যা? তো আসলে খালু কিন্তু একদিক দিয়ে উনি আসলে খুব সাহসী ছিলেন, আমি আগেও বলেছি, এবং উনি নাকি এরকম প্রায় সময় জিনদের সাথে কথা বলতেন যখন এই জিনগুলো খালার উপর আশ্রয় করতো। যাই হোক, তো সেই খালু বলতেছে যে কী সমস্যা বলেন। তখন সেই জিন বলতেছে যে তোমার যে ছোট ছেলের বউ, তাকে কিন্তু ছোটোবেলা থেকে একটা খারাপ জিন আসর করেছিল এবং গতকাল রাতে সেই খারাপ জিনটা তোমার ছোট বউর কাছে এখানে এসেছিল, কিন্তু আমি তাকে ঘরে ঢুকতে দিই নাই, তাকে অনেক মারধর করে তাড়াই দিছি। এবং আফরিন নামে যে মেয়েটা তোমার ছোট ছেলে বউর সাথে ঘুমাচ্ছিল, সেই মেয়েটাকে আমি ঘুম পাড়ে রাখছিলাম যাতে সে উঠতে না পারে, কারণ কোনো রকম যদি সে উঠতো তাহলে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যেত। এটা শোনার পর নাকি আফরিন আপু খুব ভয় পেয়ে যায়। উনি বলতেছে যে ভাই আমার তখন প্রায় হাত পা ঠান্ডা হয়ে যায় এমন একটা অবস্থা। যাই হোক, তখন সেই খালু বলতেছে যে এগুলো আপনি ঠিক বলতেছেন। তখন সেই ভালো জিন যেটা খালার উপর আসর করছিল সে বলতেছে যে আপনি একটু কোনোভাবে যোগাযোগ করার ব্যবস্থা করেন আপনার ওই বেআইনের বাড়িতে, মানে আপনার ছেলে শ্বশুর বাড়িতে, দেখবেন যে আপনার সেই বৌমা, তার অবস্থা আসলে এখন ভালো নাই, তার ঘাড়ে বেশ আঁচড়ের দাগ আছে, কারণ সে যখন তার নিজের বাবা বাড়িতে যায় সে জিনটা তার উপর আক্রমণ করে। এবং কথা হচ্ছে যে সেই খারাপ জিনটা চাচ্ছে না যে আপনার বৌমা এই বাড়িতে থাকুক, এর জন্য সারা রাত ওকে ঘুমাইতে দেয় নাই, তো এর জন্য আপনার বৌমা সকাল সকাল ওখানে চলে গেছে। যাই হোক, তারপরে তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে
ওনারা যোগাযোগ করে সেই ওই আফরিন আপুর খালু উনি যোগাযোগ করে ওনার ছেলে শ্বশুরবাড়ির এখানে। তো ঠিকই ফোনে কথা বলার পর সে দেখা যায় যে আসলে ওরা ঠিক কথাই বলছে, মেয়েটার ঘাড়ে দাগ, সে না কিছুটা অসুস্থ হয়ে গেছে। তো তারপর সেই ভালো যিনি মানে ওনার খালাকে আসর করছিল, আফরিন আপুর খালাকে, সেই জিনটা বলতেছে দেখেন এটার সমাধান একটা হবে, যে ওকে যে বদ জিনটা আসর করছে একটা কাজ করতে বলেন, যে ওই খালুকে বলতেছে যে আপনার বৌমা ওনার মাকে বলেন একটা পানি নিয়ে কিছু সুরা দেয়, বলে সুরাগুলো ফু দিয়ে মেয়েটার গায়ে ছিটাইতে বলেন এবং উঠানে ছিটাইতে বলেন, দেখবেন যে ওই জিনটা চলে গেছে। তো তারপর এরকম করা হয়, করার পর নাকি দেখা যায় আসলেই নাকি ওই জিনটা সেই মুহূর্তে নাকি খারাপ জিনটা নাকি চলে যায়। আফরিন আপুর সেই ভাইয়ের ওয়াইফের ওনার পর থেকে মানে ভর চেক করছিল, এটা চলে যায়। তো তারপর যেটা বলা হয় যে আফরিন আপু বলে যে ভাই আসলে খালার উপর সে ভালো জিনটা এখনও আছে না, খালা এখনও বিপদ আপদে পড়লে সেই জিনকে উনি ডাকে এবং একটা ঘরে নির্দিষ্ট স্থানে উনি একা মানে ওই জিনটাকে ডাকে এসে পড়ে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে। এবং এটাও বলে যে আসলে যেহেতু খালার সাথে জিনের সমস্যাটা হয়েছে, তারপরে ভাবির সাথে যে ভাবির সাথে যে ঘটনাটা ঘটে এটা তো একটা আলাদা ঘটনা, তো এটা উনি আমাদেরকে শেয়ার করেন। এটাই আর কি আফরিন আপু বলে যে ভাইয়া এখনও এরকম বিভিন্ন সমস্যার সমাধান করে আমার খালা, কিন্তু আসলে আর নাম প্রকাশ করছি না, কারণ এটা খালা নাকি ওনার এই সমস্যা যে সমাধান করে উনি নাকি নিজের ইচ্ছা মতো, মানে যদি কোনো বিপদ মানে ফ্যামিলিগত বা নিজের ইচ্ছা মতো যদি কোনো বিপদ উনি কাউকে উপকার করতে চায় তখন উপকারটা করতে পারেন, এটা প্রকাশ করা মানা আছে। এর জন্য আফরিন আপু বিস্তারিত আর কিছু আমাকে বলে নাই। তো এটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। আসছি সামনে আরেকটা ঘটনা নিয়ে। ভ্রমণের ভৌতিক অভিজ্ঞতার কথা বলছি। সিলেটের একটা নামকরা রিসর্ট এখনও আছে, কিন্তু আগের পুরাতন ভাব থেকে এখন নতুন হয়েছে। নামটা বলছি না কোনো এক কারণে। রিসর্টটা সিলেটের জাফলং রোডে অবস্থিত। তো আমরা 9 জন বন্ধু মিলে যাই সিলেটে। সাদা পাথর হয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল। আমরা সেখানে যাবার পর রিসর্টে উঠি। আমরা যেমন আশা করেছিলাম তার থেকেও অনেক সুন্দর ছিল। আশেপাশের আবহাওয়া এত সুন্দর ছিল, আর ভিউটাও যা ছিল আমাদের কল্পনার মতোই ছিল। সেখান থেকে ভারতের বড় পাহাড়, ঝর্ণা সবকিছুই অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। তো যথারীতি আমরা সবাই ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। ঘটনা যা হবার তা আসলে হলো রাতে। আমরা রাতে খাবার খেয়ে নিজেরা বিশ্রাম নিতে চলে যাই, যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম। তো সবার একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে। ঠিক তখনই আমাদের একটা বন্ধু অজ্ঞান হয়ে যায়। আমাদের আরেক বন্ধু, সে ওয়াশরুমে যাবার সময় সেই অজ্ঞান হয়ে যাওয়া বন্ধুর মাথার সাথে পা লাগে। তো সে সবাইকে ডেকে তুলে এবং বন্ধুটার অবস্থা আমাদের সবাইকে দেখায়। তার কিছুক্ষণ পরেই আবহাওয়াটাও খারাপ হয়ে যায়। আমরা সবাই এটাকে নর্মাল হিসাবেই নিলাম, কারণ পাহাড়ি এলাকা, আবহাওয়ার পরিবর্তন হতেই পারে। আমাদের রিসর্টটি ছিল গ্লাসে ঘেরা। এত বাতাস ছিল যা থাই গ্লাসের ফাঁক দিয়ে শো শো করছিল। তখন আমরা সব বন্ধুরা ওই বন্ধুটার জ্ঞান ফিরাই। তখন সে বলল যে একটা ছেলে গ্লাসে এসে তাকে ডাকলো। সে তার কাছে যাবার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম হয়তো কোনো স্টাফ এসেছিল। বলে রাখা ভালো, আমরা ছাড়া সেখানে আর কোনো গেস্ট ওঠেনি। আমরা রিসর্টের সব ফর্মালিটি শেষ করে এসেছি, তাই আসলে কোনো স্টাফ আসার কথাই না। এর কিছুক্ষণ পরেই ওই বন্ধুরা আবোল তাবোল বলতে লাগলো। তখন আশেপাশের বাড়ির কিছু বাড়িতে বা রিসর্টে কারেন্ট থাকলেও আমাদের রিসর্টের আমাদের রুমে একবার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে, যেটাই আমরা সবাই খুবই ভয় পাই। ওই বন্ধুটা বারবার বলছে ও তোদের সাথে কথা বলতে চায়। এই কথা শোনার পর আমরা সবাই একটু ভয় পেয়ে যাই আর বলি কে কথা বলবে। তখন সে বলল একটা মেয়ে যে আমাদের সাথেই আমাদের রুমে আছে। আর আমাদের ওই বন্ধুটি বলল সে নাকি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। তখন আমরা কেউ আর দেরি না করে সাথে সাথে আমাদের যেই ভাড়ার রিসিট দিয়েছিল
সেখানে একটি নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন দিই সব কথা বলার জন্য, কিন্তু সেখান থেকে কেউই আর ফোন ধরছিল না। একবার ধরার পর আমরা সব কিছু খুলে বলার আগেই তিনি বলল যে এটা নাকি রং নাম্বার এবং সে নাকি কুয়াকাটায় শুটকি টোকায়। কিন্তু আমরা যেই নাম্বারে ফোন দিয়ে রুম বুকিং করেছিলাম সেই নাম্বারটাই রিসিটে ছিল। তারা আমাদের সমস্যাটা এড়িয়ে চলে, কারণটা আমাদের আসলে জানা নেই। পরে আমাদের বন্ধুদের মধ্যে দুজন গিয়ে স্টাফদেরকে ডেকে নিয়ে আসে অনেক খোঁজার পর। তখন আমরা সব বলতেই তারা অস্বীকার করে। আমরা তখন রুম পরিবর্তন করে দিতে বললে তারা অনেকক্ষণ পর রুম পরিবর্তন করে দেয়। যখন তারা দেখে আমরা সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছি, তখন পর্যন্ত আমাদের রুমের কারেন্ট ছিল না। আমরা যখন অন্য রুমে যাই তখন সাথে সাথে ওই আগের রুমটায় কারেন্ট চলে আসে। সেদিনের রাতটা আমরা কোনোভাবে কাটানোর পর সকালেই সেখান থেকে বের হয়ে জাফলংয়ে চলে আসি। জাফলং থেকে লেগুনা রিজার্ভ করার পর ওই রিসর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অটোরিকশা মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই রিসর্টে কোনো সমস্যা আছে? তখন তিনি বললেন, আপনারা কি এখানেই রাতে ছিলেন? আমরা জবাবে বললাম, জি মামা। তখন তিনি একটু আমতা আমতা করে বললেন, উপরের 4 তলা রুমে এক কাপল ছিল কয়েক মাস আগে। পরে হাজব্যান্ডের সাথে রাগ করে মেয়েটা ফাঁস টাঙিয়ে সুইসাইড করে। বলে রাখা ভালো, আমরা উপরের 4 তলাতেই ছিলাম। তখন মামা বললেন, আপনারা সবাই বেঁচে ফিরেছেন, এখানে তেমন কোনো গেস্ট আসে না। আমরা আসলে তখন বুঝতে পারলাম এত সুন্দর একটা রিসর্টে লোকজন এত কম কেন। নিজেদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে বললাম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যে ঘটনাটি বলবো এটা আপনাদেরই পাঠানো একটি ঘটনা, এবং ঘটনাটি পড়ে আমি বেশ অবাক হয়ে গিয়েছি যে এইরকম ঘটনাও হতে পারে। লিখছেন, 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল ওই মেয়েটি। রাত তখন 8টা বাজে। নির্জন গ্রামের পথ, হাতের ব্যাগ, পেটে সন্তান, আর সামনে থেকে 10 ফুট লম্বা সাদা কিছু একটা সোজা ধেয়ে আসছে তার দিকে। পালানোর তো কোনো পথ নেই। সেদিন কি দেখেছিলেন ওই মীর সারাইয়ের সেই আপুটি। আসসালামু আলাইকুম। আমাদের ভূত ইমেইল 2.0 থেকে আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠিয়েছেন চট্টগ্রামের এক আপু। তিনি লিখেছেন, এটা তার নিজের জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। তখন 2008 সাল। আমার বাড়ি চট্টগ্রাম শহরেই। বাবার বাড়ি মীর সরাই, পূর্ব মুলিয়া গ্রামে। সেদিন বাবার বাড়ি যাচ্ছিলাম আমি। বিকেল 3টার দিকে স্বামী আমাকে কদমতলি থেকে গাড়িতে তুলে দিলেন। গাড়িতে উঠতে উঠতেই 4টা বেজে গেল বিকেল। দীর্ঘ পথ পেরিয়ে মীর সরাই পৌঁছালাম। তখন সন্ধ্যা 8টা বাজে। আমার হাতে একটা ব্যাগ ছিল, আর সেই সময় আমি অন্তঃসত্ত্বা। গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম আমি গ্রামের সেই নির্জন, একদম নির্জন সেই পথ দিয়ে। 2 পাশে সারি সারি হিম গাছ, মাঝখানে সরু পথ। রাতের অন্ধকারে গাছগুলো যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাবার বাড়ির দিক থেকে সেই রাস্তা ধরে একটা সাদা লম্বা কিছু একটা আসতে দেখলাম। আমি তো অনুমান করেছি উচ্চতায় 10 ফুট লম্বা হবে, আর কম না। গাড়ি যেভাবে সোজা ধেয়ে আসে ঠিক সেভাবেই, কিন্তু কোনো শব্দ ছিল না, কোনো আলো নেই, শুধু বাতাসের সাথে ভেসে আসছে। সরাসরি ভেসে আসছে আমার দিকে। পিছনে বড় রাস্তা, সামনে ওই জিনিস, পালানোর কোনো পথ নেই। মনে মনে বললাম, আজকে হোক বা কালকে হোক, মরে তো একদিন যেতেই হবে। চেষ্টা করে দেখি আমি বাঁচতে পারি কি না। 10 হাতের মধ্যে চলে এসেছে সেই সাদা কাপড় পরিহিত লম্বা মানুষটি। চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে
কলমা পড়তে লাগলাম। চোখ বন্ধ রেখেই সামনে হাঁটতে হাঁটতে আমি প্রায় এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম। তারপরও হাঁটতে থাকলাম। একসময় সাহস করে চোখ খুললাম, দেখলাম সিম গাছের নিচে সেই জিনিসটা বসে আছে, আমার থেকে মাত্র 5 হাত দূরে। আর এক মুহূর্তও আমি সেখানে দাঁড়ালাম না, দরজা দিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেলাম। আম্মু ঘরে ছিলেন। আমাকে দেখেই বললেন, তুই এখন আলি কেন? তোর দাদা মারা গেছেন 4 দিন হয়ে গেল, আর এত তাড়াতাড়ি তুই অন্তঃসত্ত্বা অবস্থায় বাসায় আসলি? 40 দিন যাতো তারপরে আসতি। লোকটা আমাদের এলাকার দাদা হতেন, যে লোকটাকে আমি রাস্তার মাঝখানে দেখেছি। সেই রাতের পর থেকে আজও রাতের বেলায় একাকী আমি হাঁটতে পারে না। সেই সাদা অবয়বের কথা মনে পড়লে এখনও বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আপনারা যারা এই ঘটনাটি শুনলেন তাদের জন্য একটাই কথা, গ্রামের নির্জন রাস্তাগুলোতে বিশেষ করে রাতের বেলা কখনো একা হাঁটবেন না। আর যদি কোনো গ্রামের নির্জনতায় বা অস্বাভাবিক কিছু দেখেন, দৌড় দেবেন না, চিৎকার করবেন না। ওই আপুর মতো বুকে সাহস রেখে কলেমা পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ এই দুনিয়ায় শুধু মানুষ একা চলে না, আমাদের অজান্তে আরও অনেক কিছু আমাদের সামনে থাকবে বা পাশ দিয়ে চলাফেরা করবে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। এটাই সেই আপুর ছিল ছোট্ট ঘটনা। ধন্যবাদ। বাসের ভেতর তখন তীব্র একটা কাঁচা রক্তের গন্ধ। হেডলাইটের আবছা আলোয় আমি স্টিয়ারিংয়ের দিকে তাকালাম। দেখলাম ড্রাইভার সে জায়গায় কেউ নেই, অথচ বাসটা তীব্র গতিতে ছুটেই চলছে। আমি আতঙ্কে পিছনের সিটগুলোর দিকে তাকাতেই আমার কলিজা একদম শুকিয়ে গেল। বাসের প্রতিটা সিটে বসে আছে একটা করে কঙ্কাল দেহ। তাদের গা থেকে মাংস পচে খসে পড়ছে। আর ঠিক আমার পেছনের 3 নম্বর সিট থেকে সেই চাদর জড়ানো লোকটা উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়ালো। তার হাতের চামড়া ঝলসানো, নখগুলো উপড়ে নেওয়া। সে তার মুখের কাপড় সরাতেই আমি দেখলাম সেখানে কোনো চোখ নেই, শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত। এবং সে ফিসফিসিয়ে বলল, তুই কি আমাদের সাথে যাবি না তানজিল? এই ঘটনা ঘটেছিল 2021 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আমার নাম তানজিল হাসান। তখন আমি একটা বেসরকারি কুরিয়ার সার্ভিসে কুষ্টিয়া ব্রাঞ্চে কাজ করতাম। কাজের প্রয়োজনে প্রায়ই আমাকে রাতের বাস করে বিভিন্ন উপজেলা যেতে হতো। সেদিন ছিল সোমবার। কুষ্টিয়া থেকে মেহেরপুরের গাংনীতে একটা জরুরি ডকুমেন্টস পৌঁছানোর কথা ছিল। সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল প্রায় 10:20 কাছাকাছি। কুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ডে যখন পৌঁছালাম তখন চারপাশটা বেশ শুনশান এবং সেখানে কুয়াশা না থাকলেও একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাস বইছিল। কাউন্টারে গিয়ে জানালাম যে মেহেরপুরগামী শেষ লোকাল বাসটি কখন ছাড়বে। তো সেখান থেকে জানানো হলো যে শেষ লোকাল বাসটি 10 মিনিট আগেই ছেড়ে গেছে। তখন আমি কি করব ভাবছিলাম, ঠিক তখনই দূর থেকে একটা পুরনো জরাজীর্ণ মিনি বাস এসে স্ট্যান্ডে থামলো। বাসের বডিতে আবছা করে লেখা ছিল যে রয়্যাল পরিবহন, এবং বাসের কন্ডাক্টর চেঁচিয়ে ডাকছিল গাংনী মেহেরপুর, গাংনী গাংনী ইত্যাদি। তো ডাইরেক্টর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসে উঠলাম। বাসের ভিতরে লাইট জ্বলছিল না, শুধু ড্রাইভারের কেবিনের ওপর একটা নীল রঙের ডিম লাইট জ্বলছিল, যা পুরো বাসে একটা ভৌতিক আবহাওয়া তৈরি করে রাখছিল। তো আমি একদম পিছনের সিটের দিকে জানালার পাশে 5 নম্বর সিটটায় বসলাম। সে বাসে যাত্রী ছিল বড়জোর 7 থেকে 8 জন।
এবং সবাই ছিল চুপচাপ, কেউ কোনো কথা বলছিল না এবং সবাই যে যার মতো করে মাথা নিচু করেছিল। তো বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শহর পার হয়ে আমরা ডার্ক হাইওয়েতে উঠে পড়লাম। চারপাশের গাছপালাগুলো অন্ধকারে বুকে দানবের মতো দাঁড়িয়ে আছে। বাসের চাকার দিকে পিচ ঢালা রাস্তার খসখসে শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। হঠাৎ আমি খেয়াল করলাম আমার ঠিক সামনে 3 নম্বর সিটে বসে থাকা লোকটার দিকে। লোকটা একটা কালো চাদর মুড়ি দিয়ে বসা। তার বসার ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত, একদম শক্ত কাঠের মতো সোজা হয়ে বসে আছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এত গরমেও সে পুরো শরীর চাদরে ঢেকে রেখেছে। আর তখন আনুমানিক 11টা বেজে 45 মিনিট। যখন বাসটি মিরপুর সুলতানপুর এলাকায় একটা পরিত্যক্ত জঙ্গল ঘেরা সে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, সে জায়গাটা এমনিতে বেশ কুখ্যাত। হুট করেই বাসের ভেতরে নীল লাইটটা দপদপ করে নেমে গেল। পুরো বাসটাও ঘুটঘুটে অন্ধকার। ড্রাইভার হেডলাইট জ্বালিয়ে রাখলেও সামনের রাস্তা ছাড়া বাসের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। আমি পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিন অন করলাম। আলোর জন্য যেই না সামনের দিকে তাকালাম, আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। 3 নম্বর সিটের ওই চাদর জড়ানো লোকটা ঘাড়টা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে একদম আমার দিকে মুখ করে বসে আছে। তার মাথাটা পিছনের দিকে ঘোরানো, কিন্তু শরীরটা সামনের দিকে ফিক্সড ছিল। আমি ভয়ে সিটের সাথে একদম সেটে গেলাম এবং আমি ফোনের আলো দেখলাম যে চাদরের ফাঁক দিয়ে তার মুখের কোনো অবয়ব বোঝা যাচ্ছে না। শুধু দুটো কুচকুচে কালো গর্তের মতো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে বললাম এবং ভাবলাম হয়তো আমার চোখে কোনো ভুল বা ক্লান্তিজনিত হ্যালুসিনেশন। ঠিক তখনই আমার নাকে একটা তীব্র গন্ধ এলো, পচা ইঁদুর বা গন্ধক পোড়া উগ্র একটা গন্ধ, যা ফুসফুসে ঢুকতেই আমার বমি বমি লাগতে শুরু করলো। আমি চোখ মেলে জানালার কাজ নামানোর চেষ্টা করলাম, কিন্তু কাজটা একদম জ্যাম হয়ে আটকে আছে। পাশ ফিরতেই আমার নজর গেল আমার পাশের সিটের যাত্রীর দিকে। সে এতক্ষণ চুপচাপ ছিল বটেই, তো আলোর জন্য আমি তার দিকে ফোনটা তাক করতেই আমার মুখ দিয়ে একটা গঙ্গানের শব্দ বের হলো। লোকটার জামা কাপড় ভেজা আর তার মাথাটা এক পাশে এমনভাবে ঝুলে আছে যে যেন ঘাড়ের হাড়টা সম্পূর্ণ ভাঙা। তার ঠোঁটের কোণ দিয়ে কালো রঙের রক্তের লালাও পড়ছে। আমি সিট থেকে উঠে দাঁড়ালাম এবং হেল্প হেল্প বলে চিল্লালাম, বাস থামান, ড্রাইভার বাস থামান। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু বাসের কেউ নড়ল না। ড্রাইভার বা কন্ডাক্টর কেউ কোনো জবাব দিল না। বাসটি আগের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে চলছে, যেন কোনো খাদের দিকে বাসটা এগিয়ে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি বাসের সামনের দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই বাসের হেডলাইটের আলো ভেতরে আয়নায় প্রতিফলিত হতো, আর তখন আমি বাসের আসল রূপটা দেখতে পেলাম, যা আমি গল্পের শুরুতেই বলেছি। ড্রাইভিং সিট খালি, স্টিয়ারিং নিজে নিজেই ঘুরছে, আর বাসের প্রতিটা সিটে বসে আছে কঙ্কাল সহ বিভৎস সব লাশ। 3 নম্বর সিটের চাদর পরা সেই অবয়বটা দাঁড়িয়ে তার ঝলসানো হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার চোখবিহীন কোড়র থেকে তীব্র লাল আলো বের হচ্ছিল। সে ফিসফিসিয়ে বলল, আমাদের সাথে যাবি না তানজিল? সে আমার নাম ধরে ডাকছিল। আমি আর নিতে পারলাম না। বাসের ইমার্জেন্সি দরজার লকটা কোনো মতে টেনে ধরে জানালার কাঁচ ভাঙার জন্য লাথি মারলাম
যখন বাসটা একটা তীব্র ঝাঁকুনি দিল, যেন একটা বিকট শব্দ হলো, এবং যখন আমার জ্ঞান ফিরল তখন আমি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের বেডে শুয়ে, আমার মাথায় হাতে ব্যান্ডেজ, এবং আমার সামনে দাঁড়িয়েছিল মেহেরপুর হাইওয়ে পুলিশ। তিনি আমাকে সুস্থ দেখে বললেন, আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে গেছেন। সোমবার রাতে মেহেরপুর হাইওয়ে পাশে একটা খাদে একটা পুরনো পরিত্যক্ত মিনি বাস পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা আপনাকে বাসের ভাঙ্গা জানালা দিয়ে বাইরে সিটকে পড়ে দেখতে দেখে উদ্ধার করে। আমি তখন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম যে আর বাকি যাত্রীরা, ওরা আর বাসের ড্রাইভার, ওদের কী অবস্থা? তখন পুলিশ অফিসার আমার দিকে একটু দৃষ্টিতে তাকিয়ে বলছেন, তানজিল সাহেব, ওই বাসটা হলো রয়্যাল পরিবহনের। আজ থেকে প্রায় ঠিক 5 বছর আগে ওই একই জায়গায় এক ভয়াবহ দুর্ঘটনায় বাসের ড্রাইভার সহ ভেতরে 9 জন যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে বাসটা ওখানেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু আপনি সেই চলন্ত বাসে কীভাবে উঠলেন? তখন আমি আর কোনো কথা বলতে পারিনি। আজও রাতে যখন কোনো বাসের হর্ন শুনি, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই 3 নম্বর সিটের চাদর জড়ানো চোখহীন অবয়বটা, যে আজও হয়তো কোনো ডার্ক হাইওয়েতে নতুন যাত্রীর খোঁজ করছে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আপনারা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কেননা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন বাছাইকৃত সকল ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপনাদের রুচিসম্মত, আপনাদের যে ঘটনাগুলো ভালো লাগবে ওই ঘটনাগুলো বাছাই করে কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতেছি এবং তুলে ধরে যাবো ইনশাআল্লাহ। যতদিন আপনারা আমাকে ভালোবাসবেন, যতদিন আমাদের সাথে থাকবেন, আমরা সরাসরি আপনাদের সাথে কানেক্ট হওয়ার একটা চেষ্টা করব। কে কোথা থেকে ঘটনা দেখছেন বাংলাদেশের এবং প্রবাসী অনেক ভাইয়ের আমাদের ঘটনা শোনেন, আমরা তাদের প্রতি আসলেই কৃতজ্ঞ, এবং তারা আমাদেরকে কমেন্টস করে। অনেকেই আছেন যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন দেশের বাইরে থেকে, অনেকেই আছেন যারা ঘটনা পাঠাতে পারছেন না। আমি বলবো যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে হবে, যেমন ALLBHOOT@gmail.com। আপনারা এই অ্যাড্রেসে ঘটনা পাঠালে অবশ্যই আপনাদের ঘটনা সিলেক্ট করা হবে। আপনারা যদি আমাদেরকে মেইল করেন, আমরা যদি সেই ঘটনা সিলেক্ট করি, তাহলে আমরা ফিরতি মেইলে বলে দিব যে হ্যাঁ আজকে আপনার ঘটনাটি পড়া হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের নিয়ম কানুন। যদি আপনারা আমাদের সাথে ঘটনা পাঠাতে চান বা ঘটনা আমাদের চ্যানেলের ঘটনা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। আমরা সর্বদাই আপনাদের সাথে আছি, পাশে আছি। ধন্যবাদ। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।